প্রথমে বলি যে আমাদের কথামালার এটা একটা অনলাইন অনুষ্ঠান হচ্ছে, এবং এই অনলাইন অনুষ্ঠানটার ফলে আমরা বীরভূমের 4 জন গল্পকারকে সঙ্গে পেয়েছি। অফলাইনে যেটা বেশ অসুবিধে হয়, এভাবে পাওয়া যায় না। অনলাইনে এইটা একটা সুবিধে, দূরত্বটা উড়ে যায় মাঝখান থেকে। যাই হোক, এই 4 জন গল্পকার আজকে গল্প শোনাবেন। সুব্রত নাগ, শ্রীকান্ত অধিকারী, ধ্রুব মুখোপাধ্যায় এবং সব্যসাচী ধর। আমরা এক এক করে গল্প শুনে নেব এবং আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানাবো। 2টি গল্প পড়ার পর একজন আলোচনা করবেন, তারপর আবার 2টি গল্পের পর আলোচনা, এবং তারপর যে সময় থাকবে সেই সময়ে যদি কেউ কিছু বলতে চান তাহলে নিশ্চয়ই আমরা সেইভাবে ডেকে নিতে পারবো। আমাদের সম্পাদক সুকান্ত দা আছেন। প্রথম আসছেন ধ্রুব মুখোপাধ্যায়। ধ্রুব মুখোপাধ্যায়ের গল্প আমরা শুনবো। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বই পড়তে ভালোবাসেন, বীরভূমের সিউড়িতেই থাকেন, এটাই ওনার শহর। সেখান থেকেই বিভিন্ন লিটল ম্যাগাজিনের হাত ধরে তার লেখালেখি। প্রথম প্রকাশিত ছোট গল্প 8 বছরের বুড়ো, উপন্যাস নোরাই রোহারা, পরে দেশ, আনন্দবাজারের রবিবাসরীয়, আনন্দমেলা, বর্তমান, এই সময়, 19-20 বহু পত্রপত্রিকায় তিনি লেখালেখি করে ফেলেছেন। এখন অবশ্য কলকাতাতেই আছেন। ভালো লাগা বলতে মানুষের সঙ্গে আড্ডা দেওয়া, দেখাশোনা হওয়া আর গল্প শোনাতেও তার বেশ লাগে। প্রথম গল্পটা আমরা তার কাছ থেকে শুনে নেব। ধ্রুব এবছরের শারদীয় আনন্দমেলা উপন্যাস লিখেছে। এবার আমরা বেশ সচক্ষে ওকে যদি দেখতে পাচ্ছি ভালো লাগলো। হ্যাঁ, এবং আপনারা সব পড়ে নেবেন সময় হলে। এই প্রথমবার লিখেছে, বাচ্চা ছেলে, ভালো লাগছে শুনে আমাদের। আজকের অনুষ্ঠানের মজা হচ্ছে মাস্টার মশাই ছাত্র এরা সব একসাথে পড়ছে। ধ্রুব হচ্ছে সুব্রতর ছাত্র। হ্যাঁ, সুব্রতর ছাত্র, সব্যসাচীর ছাত্র। ছোট বলে ওকে বললাম যে প্রথমে পড়ো। ঠিক আছে ধ্রুব, শুরু করো। আমার আজকের গল্পটার নাম পৌষ মাস। শুরু করছি। নদী পাড়ে গ্রীষ্ম আসে, বর্ষা আসে, এমনকি শীতও আসে, কিন্তু ঠিক কোন সময়টা পৌষ মাস মানকে বুঝতে পারে না। আর সেই জন্যই বিনুময়রা, নবীন নদী, এমনকি হাতে ঘড়ি পড়া চলতি অচেনা পথি যাকেই পায় তাকেই জিজ্ঞেস করে, হ্যাঁ গো, পৌষ মাসটা আর কদিন বটে? আগে অনেকেই সাগ্রহে উত্তর দিত, বলতে এখন তো সবে অমুক মাস। তারপর আঙুল গুনতে গুনতে বেশ কিছু মাসের নাম নিয়ে বেশ স্পষ্ট করেই বলে দিত কদিনের হিসাবটা। কিন্তু এখন আর কেউ বলে না। বেমালুম না শোনার ভান করে আটপৌরে জীবনে ব্যস্ততা খুঁজতে এগিয়ে যায় সকলেই। একলা পড়ে থাকে কালি হিসেব কষতে না পারা মানকে। চোখের সামনে তখন বেয়াদব মাছির মতো ভন ভন করে সেই দিনটা, যেদিন মানিক তখনও মানকে হয়ে যায়নি। সে এক ইলাহি ব্যাপার। বাবার তখন কাঁধে ঢাক আর মানকের হাতে কাঁসর। বাবুদের বাড়ির দুর্গাপুজোতে কাঁসর বাজাতে এসেছিল মানকে। এত আলো, এত জাঁকজমক সে বাড়ি প্রথম। 8 ভাই বোনের সংসারে নাবিশ্বাস ওঠা বাবাকে তাই বড়বাবু নরসিংহ যখন কিছুটা ভালোবেসেই বলেছিলেন, এ আমাদের মানকে, একে আমার কাছেই রেখে দাও, তখন আর সুযোগটাকে হাতছাড়া করেননি মানিকের বাবা। দশমীর মুড়ি মুড়কি নাড়ু দেখে মানিকের মনও কিছুটা যেন মেনেই নিয়েছিল, কিন্তু তারপরেই সবকিছু কেমন যেন অন্ধকার হয়ে গেল। ভন ভন করতে থাকা মাছিটা যেন ক্লান্ত হয়ে বসে পড়লো একেবারে নাকের ডগায়। খুঁজে পেতে চোখে ব্যথা হয়। মানকে অবশ্য খোঁজার চেষ্টাও করেনি। দুর্গাপুজো পেরোতে না পেরোতে যখন মানিক আর মানকের মাঝের দূরত্বটা এরকমটা হলেই মানকে কে যেন ছুটিয়ে নিয়ে যায় কৃত্তিবাস কাকার কাছে। কাকা এককালে স্কুলে পড়াতেন, সংস্কৃতর মাস্টার। পুজো আচ্চাও জানেন। বাবুদের দুর্গাপুজোতে পুজো করতেন, সেই থেকেই আলাপ। তবে সব দিক থেকে দরকারি যেটা হলো গণনা। পৌষ মাস আর সর্বনাশের হিসাবটা কাকা হাত দেখে বেশ ভালোই বলে দেন, কিন্তু বড্ড হেয়ালি করেন। সেবার যেমন বলেছিলেন, প্রতিটা প্রদীপের নিচেই থাকে একটা ঘন কালো আধার। মানকে বুঝতে পারেনি। এমনকি কখন যে চোখ দুটো সেই আধারটাকেই মানিয়ে নিয়েছিল মানকে সেটাও বুঝতে পারেনি। বাবুরা এই স্যাঁতসেঁতে নদী পাড়ের পাট চুকিয়ে দিয়েছিল বহুদিন, তবে এই দোফসলা উর্বরা চাষ জমিটাকে ভুলতে পারেননি। ফি বছর ধান আলুর মোটা টাকার লোভে বছরে একবার অন্তত এই দুর্গাপুজোতে ঠিক আসতেন। কিন্তু বড়বাবু মারা যাবার পর সবকিছু কেমন যেন ছন্ন ছাড়া হয়ে গেল। বাবুর ছেলেরা সব বিদেশে। ওদের কাছে আবার চাষের এই বিপুল বিপুল টাকাটাও সামান্য জল ভাত। ওদেশ থেকে এদেশে আসার খরচের থেকেও নাকি অনেক কম।
তবে মানকে এত বোঝে না। ওর কাছে দেশ মানে ডুলুং নদীর পাড়টা, যেখানে ওর বাবা মা ভাই বোন, আর বিদেশ মানে এই হাসুলির মতো নদীবাঁক। বাবু মারা যাবার পর তাই মানকে নিজেকে মানিক বানিয়ে এই নদী বাঁকের বিদেশটা ছেড়ে ফিরে গিয়েছিল নিজের দেশে। কিন্তু কাজ হয়নি। গরিবের দেশে মানুষের দাম বড় কম। ভাই বোনেরা মানকে আর মানিক বলতে দেয়নি। এমনকি বাবাও যখন মানকে নামে ডেকে বলেছিল, এদিকে আয়, ওখানে থেকে আর কি করবি রে, সরি, এদিকে আর থেকে কি করবি রে মানকে, ওদিকে কত সুখ তোর, তখন আর দাঁড়ায়নি মানকে। চুপচাপ ফিরে এসে আবারও চলে গিয়েছিল কাকার কাছে। কিন্তু তখনও হেয়ালি হেয়ালি করেই বলেছিলেন কাকা, কারো পৌষ মাস কারো সর্বনাশ। নদীটা এই অঞ্চলে যেন মানকের জীবনটার মতোই, পূব থেকে পশ্চিমে বইতে বইতে হুট করে নিচের দিকে নেমে গিয়েছে, দক্ষিণে, সর্বনাশ। তবে পুরোটা আবার মানকের জীবনটার মতোও নয়। নদীটা বাঁকতে বাঁকতে কিছুটা এগিয়ে অদ্ভুত ভাবে একটা হাঁসুলির মতো সোজা উঠে গিয়েছে উপরে, উত্তরে। পৌষ মাসের আঁশটা তাই মানকের মন থেকে কোনোদিনও গেলই না। নদীটার প্রতিটা পার, ঘাট, ঘাটে রাখা পাথর, এমনকি নদীর পাড়ে গজিয়ে ওঠা সর ভ্যারেন্ডার ঝোপগুলোও মানকের নখদর্পণে। দিনরাত সেসবের মাঝেই পৌষ মাছ খোঁজে মানকে। আসলের এপারটা বসতি আর ওপারটা পুরোটাই বাবুদের চাষের জমি। বর্ষার জল অল্প বাড়লেই ওপারে আয়াক হাঁটু উর্বর পাঁক উগড়ে দিয়ে যায় নদী। সেই মাটিতে চাষও হয় চমৎকার। মানকে দিনরাত এক করে সেই মাটিতেই ধান, আলু, সবজি কত কিছু ফলালো। সেসবের টাকাও জমিয়ে রাখলো বাবুদের জন্য। কিন্তু বাবুদের আর পাত্তা পাওয়া গেল না। তারপর কত পৌষ পেরিয়ে গেল। ঘরের দুর্গা আপন খেয়ালে উঠে গিয়ে বসে পড়লেন বারোয়ারি পাটার বেদিতে। কত চাল কুমড়ো, শাক, আলু আড়তদারের দাড়িপাল্লায় উঠে গেল। কিন্তু বাবুরা আর এলেন না। আমার জীবনটাই তো বিয়োগ্য কাকা, ঈশ্বর তো সবকিছুই ছাড়িন দিলে, যোগটা কবে হবে? কাকাকে প্রশ্ন করলে কাকা আবারও সেই একই রকম হেয়ালি করে বলেছিলেন, হবে হবে, নদীর এক পার ভাঙে তো অন্য পার গড়ে। গড়েও ছিল। তার পরের বর্ষাতে যখন চারপাশে জল থই থই, দিন কয়েকে কোমর ছাড়িয়ে বুকে উঠে এলো জলের স্তর, যখন মানকে একরাশ আতঙ্ক নিয়ে কাকাকে বলেছিল, সব চুবিন দিলে, হারুদের পাঁচিলটাকে একেবারে ধুয়ে দিলে গো, আর কাকাও একরাশ আতঙ্ক নিয়ে বলেছিলেন সর্বনাশ, তখন কে জানে কেন মানকে শুনেছিল পৌষ মাস। বর্ষার জল নামলে নদী বাঁকের এপারটা অনেকটা জলে ধুয়ে গেলেও ওপারে চাষের জমি বেড়ে গিয়েছিল অনেকটা। সেই প্রথম, জীবনের প্রথম পৌষ মাস মানকে। দুহাত তোলে রাত্রে তারা ভরা আকাশের নিচে নেচেছিল মানকে। কিন্তু পৌষ মাসটা নিজে নিজেই মানকের ভিতরে শেষ হয়ে গিয়েছিল। কাউকে দেখাতেই পারেনি। আফসোস, যে বাবুদের খুশি করায় আশায় তারা ভরা রাত্রে নেচেছিল, সেই বাবুরাই বন্যার সময় একটা খবরও করেননি। তারপর চাষও হয়েছিল চমৎকার। আর সবশেষে উদ্গ্রীব হয়ে মানকে যখন নিজেই দূর গ্রামে থাকা বাবুদের এক আত্মীয়ের কাছে সুখবর দিতে গিয়েছিল, তখন একরাশ তাচ্ছিল্যের সাথে কানে এসেছিল কথাগুলো, ওই 2-4 টাকার সর্বনাশী জমির আশা তোর বাবুরা আর করেন না। তারা এখন বিদেশের টাকায় লাল। ও জমি তোর, মানকে তুই নিজের মতো করে কর। পৌষ মাস, পৌষ মাস, চারিপাশে তখন শুধুই পৌষ মাস। মানকের নিজের জমি। বিনু ময়রার থেকে 1 প্যাকেট মিষ্টি কিনে সেদিনেই মানকে গিয়েছিল কাকার কাছে। তবে কাকা সেবার আর পৌষ মাসের কথা বলেননি। চলে গিয়েছিলেন মাঘ মাসে। মানকের খুশিটাকে কেমন চাপা দিতেই এপারের জলে যাওয়া জমিতে বসে কাকা বলেছিলেন, 1 মাঘে শীত যায় না রে মানকে, এটা মনে রাখিস। মানকে মনে রাখেনি। তবে সেই পুরনো কথাটা বরাবর মনে রেখেছিল, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আর সেই পৌষ মাসের নেশাতেই মানকে পাগলের মতো পাথর কুড়িয়েছিল। গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানে একটা নুড়ি চোখে পড়ে, সেটাকেই চুপচাপ তুলে নিয়ে ফেলে দিত এই চাষ জমির ধারে, যেখানে হাসুলির মতো বেঁকে যাওয়া নদীটা চুপচাপ ওঁত পেতে বসে থাকে, হাসে কাঁদে। কাদামাটির জায়গায় নুড়ি পাথর চিবোতে চিবোতে তোর দাঁত ফাটা গুড়িয়ে যাবে রে বুড়ো নদী, মানকে আপন খেয়ালেই বলেছিল তখন। নদীটাও সেদিন শুনেছিল। না শুনলে কি আর বছর চারেকেই আবার বুক অব্দি জল তুলে ভয়ে কাদামাটি উগড়ে বাড়িয়ে দেয় মানিক জমি? বন্যার জন্য মুখিয়ে থাকতো মানকে। আবারও হোক, আরো বাড়ুক, বাড়তে বাড়তে হাঁসুলিটা একেবারে অমাবস্যার পরে প্রথম ওটা একপালি সরু চাঁদ হয়ে যাক। পৌষ মাস, সারাটা বছর হয়ে যাক পৌষ মাস। চাষের টাকা, জমি, সবজি একেবারে ঢেলে দিয়েছিল নদীটা। ও আমার মা বটে গো, না হলে কি আর ভিতরটাকে এমন ভাবে জুড়িন দেয়? কাকাকে বললে সেবারে কাকা আর কিছু বলেনি, খালি একটু হেসেছিলেন। জ্বলন নাকি কাকা, জ্বালিন দিলাম? মানকে রাগে, অভিমানে, দুঃখে বললেও কাকা রাগ করেননি। কি জানি কি বুঝেছিলেন। তবে মানকে বুঝতে পারেনি। কেমন যেন নেশার মতো লেগে গিয়েছিল, পৌষ মাসের নেশা। নিজেকে জাহির করতে বস্তা বস্তা সবজি, আনাজ, চাল, পকেট ভর্তি টাকা নিয়ে মানিক সেজে আবারও গিয়েছিল নিজের দেশে।
ঘরের লোকেরা খাতিরও করেছিল দেখবার মতো। কিন্তু ওই 2 দিন 3 দিনের দিন মানিক যেন আবার সেই মানকে গলগ্রহ। বয়সের সঙ্গে সঙ্গে বাপ মায়ের ধারও কমে গিয়েছিল অনেক। হাসুলির মতো বেঁকে যাওয়া নদীটার ধারও কমে যাবে না তো? ভয়ে ছুটে এসেছিল মানকে। বিদেশটাই তখন ওর আপন নিজের। তবে নদীরও বয়স হয়, আর কমে। এমনকি 1 মাঘের শীতও যায় না। পৌষ পেরিয়ে তাই হুট করে ঝাঁপিয়ে পড়লো মাঘ। আবারও সেই জল থই থই, তবে এবারে শুধু কোমর অবধি। সর্বনাশ! যদিও মানকে দাঁতে দাঁত চেপে অপেক্ষা করেছিল। ভয়ে বুড়ো নদী উগড়িয়েও দিয়েছিল, এমনকি মানকে নিজের চাষের জমির দিকেই। কিন্তু এবারে আর কাদামাটি নয়, হতচ্ছাড়া বুড়ো নদী থেকে নিয়ে এসে উগড়ে দিয়েছিল সাদা সাদা গুঁড়ি গুঁড়ি বালি। মানকে রাজত্বে তখন শুধুই বালি আর বালি, যেন বাঁজা মরুভূমি। অমাবস্যার পরে প্রথম ওটা সত্যিকারের এক ফালি চাঁদ। মানকে বুঝতে পারেনি, ভেবেছিল সর্বনাশ। সেই বালিতে দাঁড়িয়েই বুড়ো নদীকে ভুরিয়ে দিয়েছিল কাঁচা খিস্তিতে। কিন্তু বালি তোলা ট্রাক, ডাম্পার, লাখ লাখ টাকা, এমনকি বালি মাফিয়া শব্দটাও কানে ঢুকতে খুব একটা দেরি হয়নি। মানকে যেন রাজা তখন, চারপাশে টাকা উঠছে, টাকার ঝড়। পৌষ মাস, তাহলে এতদিন হয়তো মাঘ মাস ছিল। প্রশ্নটা বারবার কে যেন কানের কাছে করলেও মানকে গুরুত্ব দেয়নি। সময় হয়তো পিছনেও ঘোরে, টাকার কাছেও আর যায়নি। ও বুড়োর বড্ড জ্বলন, শুধুই হেয়ালি। শুধু, কিন্তু হেয়ালি শুধু মানুষ না, নিয়তিও করে। ঝড়ে উঠে আসা টাকার স্তূপ কখন যে বাবুদের ছেলেদের বিদেশ থেকে দেশে আসার খরচটাকে ছাপিয়ে বন্যার জল স্তরের মতো হাঁটু, কোমর, বুক, এমনকি গলাটাকেও ছাপিয়ে গিয়েছিল, মানকে বুঝতে পারেনি। বুঝতে পারলো তখন, যখন বাবুর ছেলে এসে একেবারে মুখের উপরে বলল, মানকে দা, বিদেশ দুটোই অনেক হলো বুঝলে, ওখানে প্রাণ নাই। এবারে নিজের ভিটেতে একটু জিরিয়ে নি। তুমিও আর কতদিন বাড়িঘর ছেড়ে এই পরভূমে পড়ে থাকবে? তাছাড়া এই বালির জমিতে তো আর চাষ হবে না। যাও, আজ থেকে তোমার ছুটি। পরভূম শব্দটা ভিতরটাকে যেন নাড়িয়ে দিয়েছিল মানকে। চোখের সামনে তখন শুধুই সেই বন্যার দিনগুলো। দিনরাত এক করে দাঁতে দাঁত চেপে গুরুমন্ত্রের মতো এক মনে মানকে বলে গিয়েছিল, পৌষ মাস। কিন্তু এ কেমন পৌষ মাস? তারপর আপন খেয়ালে এই নদী পার ধরে মানকে অনেক খুঁজেছিল, খুঁজেই গিয়েছিল, কিন্তু একটাও পায়নি। গ্রাম গঞ্জ হাট বাজার থেকে কুড়িয়ে আনা ওর সমস্ত নুড়ি পাথর তখন মুঠো মুঠো বালি। আর তারপরেই মাথাটা কেমন যেন বিগড়ে গেল। কাকার কাছে আর হয়তো যেতে হয়নি না, কাকার কাছে আর যেতে হয়নি মান থেকে। কাকা নিজেই এসেছিলেন। সর্বনাশ, সর্বনাশ! মানকে বললে কাকা বেশ বুদ্ধি খাটিয়ে বলেছিল, ধুর পাগলা, আসবে আসবে, পৌষ মাস আবারও আসবে। কিন্তু কবে? মানকে উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলেও কাকা আর উত্তর দিতে পারেনি। শুধু কাকা কেন, আদতে কেউই পারেনি। কিন্তু কেউ তো পারবে। মানকে তাই যাকেই দেখে তাকেই জিজ্ঞেস করে, হ্যাঁ গো, পৌষ মাসটা আর কদিন বটে? নদী পারে গ্রীষ্ম আসে, বর্ষা আসে, এমনকি শীতও আসে, কিন্তু ঠিক কোন সময়টা পৌষ মাস মানকে বুঝতে পারে না। হ্যাঁ, নমস্কার। আমরা শুনলাম ধ্রুব মুখোপাধ্যায়। আচ্ছা, ওনার এটা আইডিতে আসছে ধ্রুবজ্যোতি। আচ্ছা, আপনি একটু গল্পের নামটা আরেকবার বলবেন? হ্যাঁ, এই গল্পের নাম পৌষ মাস। পৌষ মাস। আচ্ছা, হ্যাঁ। সুন্দর গল্প। হ্যাঁ, আমরা আরেকজনের গল্প শুনে নেব, নিয়ে দুটো গল্পের আলোচনা হবে। পরের গল্প আমি সুকান্ত দা, ওনার মাস্টারমশাই সব্যসাচী ধরকে ডাকি। হ্যাঁ, আচ্ছা, পরের গল্পকার সব্যসাচী ধর। ইনিও বীরভূমেরই মানুষ, ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম। মাসরা গ্রামে এনার জন্ম। যাই হোক, খুবই সুন্দর জায়গা, তো খুবই সুন্দর। এবং ওই সমস্ত সাঁওতাল আদিবাসী এই অনুষঙ্গ উনি পেয়েছেন, ওনার চারপাশের পরিবেশের মধ্যে এরা ছিল, এদের সঙ্গেই মিলেমিশে বড় হয়েছেন। হ্যাঁ, বর্ধমান বিশ্ববিদ্যালয় পুরস্কার পেয়েছেন গল্প লিখে। এবং লেখা সবসময় সচল ছিল না, যদিও দু একটা প্রবন্ধ লেখা হয়ে যেত, কিন্তু এই লেখাটা আবার ফেরত এলো কোভিডের সময়। সাপ্তাহিক বর্তমানে প্রকাশিত হয় কদমতলা, তারপর আনন্দবাজার পত্রিকায় অনেকগুলি গল্প পরপর প্রকাশিত হয়। এবং সুবর্ণ বসু সম্পাদিত 50টি সেরা গল্প রবিবাসরীয়, সেই তার মধ্যে তার মহাকালের ঘাট গল্পটি স্থান পেয়েছে। দেশ পত্রিকায় জাহের থান গল্পটি বিশেষভাবে পাঠকের ভালোবাসা পেয়েছে। আমাদের ঘরবাড়ি গল্পের জন্য তার পুরস্কার প্রাপ্তি ঘটেছে। এছাড়াও বহু পত্রিকায় তার লেখা এখন প্রকাশিত হচ্ছে। এবারের শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে ফকির সানাই রোড গল্পটি। যাই হোক, বাউল ফকির অধ্যুষিত, আদিবাসী জীবন অধ্যুষিত বীরভূমের মানুষ তিনি প্রান্তিক জীবনের কথাই বলেন। আমরা তার কাছ থেকে শুনে নেব।
একটি গল্প। আহ, আমার গল্পের নাম চোরাবালি। এককালে বংশগত একটা পদবি ছিল আমাদের, কপাল ফেরেই হোক কিংবা কাজের ফেরে, সেটা আর টিকে থাকেনি। সেই পদবি লোকে ভুলে গেছিল আস্তে আস্তে। আমাদের জমি জমা ছিল না বললেই চলে, তাই দলিল দস্তাবেজে সেই পদবীর স্থায়ী বহমানতার উপায় ছিল না। পূজারী ব্রাহ্মণ হিসেবে আমাদের লোকজন আমাদেরকে ঠাকুর বলতো। তবে আমাদের কোনো এক পূর্বপুরুষ যজন যাজনের সঙ্গে ঘটকালিতে এত পসার করেছিল যে দেশে দশে আমাদের পরিবারকে সকলে বলতো ঘটকদের বাড়ি। এক সময় এই ঘটকও পাল্টি খেলো, ঘটক বাড়ির নাম হলো ঘটক বাড়ি, তারপর লোক মুখে সেটা হলো ঘোড়া বাড়ি। আসলে এলেম জোরে একটা জলজ্যান্ত ঘোড়া পেয়ে গেছিল আমার বড় দাদু অনঙ্গমোহন ঘটক, আর সে আবার যে সে ঘোড়া নয়। অবশ্য তখনকার গাঁগঞ্জের অশিক্ষিত লোকজন জানতো না ওটা ঘোড়া নয়, সেটা একটা পাহাড়ি খচ্চর, তাও আবার মানে। তবে লেজ উল্টে দেখার ফুরসত কারণ থাকে, সবাই জানলো ওটা একটা ঘোড়াই। আর ওটা খুব একটা সাধারণ জায়গা থেকে এমনি এমনি হেঁটে আসেনি, এমনকি সোনপুরের হাট থেকেও কিনে আনা হয়নি। বলা যায় এ ঘোড়া প্রায় দেবলোক থেকে আসা। তাই আলাদা একটা ভক্তিনম্র ব্যাপার থাকার কারণে প্রাণীটি সকলের শ্রদ্ধা ও সমীহ পেয়ে এসেছে। সম্ভবত ওই দেবলোকের প্রাণী হওয়ার কারণে কখনো কোথাও অমৃত যোগ পেয়েছিল, পূর্ণকুম্ভে স্নান, নাকি অমৃত কলসের স্পর্শ, কিংবা মন্তব্যুত কোনো প্রসাদ তার কপালে জুটেছিল কিনা জানা নেই। তবে একটা জিজ্ঞাসা থাকেই যে একটা প্রাণী এত আয়ু পায় কি করে। সত্যি আশ্চর্যের ব্যাপার। বিগত 4 পুরুষ ধরে নির্নিমেষ চোখে শান্ত পদক্ষেপে সে আমাদের মন্দিরের চাতাল, গ্রামের সবুজ মাঠ, আর কখনো সখনো নদীর ধারে ঘুরে ফিরে বেড়ায়। আমাদের একটার পর একটা স্তরের পুরুষ মারা গেছে, কত কি ক্ষয় হয়েছে, কিন্তু এই হয়টির কিঞ্চিত ক্ষয় হলেও লয় নেই। শান্তশিষ্ট প্রাণীটি চাল, কলা, ফলমূল এটা সেটা খায়। আমাদের নাট মন্দিরের সামনে বসে বসে জাবর কাটে, মন্দিরের চাতাল পুড়িয়ে নোংরা করে। তবে সেখানে বসে মাঝে মাঝে এমন ভাবে মুখের উপরের দিকের মোটা ঠোঁটটা তুলে দাঁত বের করে আর চোখে তাকায়, দেখে মনে হয় আমাদেরকে যেন উপহাস করছে। দেবলোক থেকে আসা এমন একটা জন্তুর সুদীর্ঘ অস্তিত্ব ও অবস্থানে আমাদের ঘটকত্ব গ্রাম্য যোজনায় ঘটকত্ব পেয়ে গেছে বহুকাল আগেই। এখন আমাদেরকে কেউ ঘোড়া বাড়ির লোক কিংবা ঘোড়া বলে সম্বোধন করলে কিচ্ছুটি খারাপ লাগে না, কেননা ওই ঘোড়া আমাদের পরিবারের নানান ওঠাপড়ার সাক্ষী এবং এক চলমান বংশ পর্যবেক্ষক। 2, বাপ ঠাকুরদার যজমানি কিংবা ঘটকালিতে মন ছিল না আমাদের বড় দাদু অনঙ্গ ঘটকের। একটু বড় হয়ে এক নতুন ফিকির ধরেছিল সে, লোকের পুণ্যফল বাড়ানোর নতুন ব্যবসা, সেথগিরি। এখনকার দিনে এই সেথগিরি কথাটা লোকে আর বলে না। এ কাজ হলো পুণ্যার্থীদেরকে তীর্থ ভ্রমণে নিয়ে যাওয়ার কাজ। সেথ হলো দলের পান্ডা বা পথ নির্দেশক এবং রাস্তার অভিভাবক। তো এই কাজে পুণ্য লাভের চেয়ে কোচরের লাভ বেশি দেখেছিল অনঙ্গমোহন। প্রথম প্রথম পুণ্যলোভী লোকজনকে কাছাকাছি জায়গায় নিয়ে যেত, তারপরে একটু সাহস করে আর নামডাক হলে একে একে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর, মাহেশ, এমনকি জলপথে গঙ্গাসাগর। এরপরে লোকের মনে জগবন্ধুর রথের রশি টানবার বাসনা জাগলে প্রথমেই হতে দিত আমাদের ঘটক বাড়িতে। ওদের বিশ্বাস ছিল অনঙ্গ ঘটক থাকতে চিন্তা কিসের, তখন অবশ্যই আমরা ওই ঘটকই। বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় আমাদের বড় দাদু অনঙ্গমোহন তখন পাকাপোক্ত সেথ, গেঁজে ভরে ওঠে মোক্ষ লাভের সিকি আদুলি সোনা চাঁদিতে। ভালো রকমের দক্ষিণা লাভ আর নিজের এলেম দেখাতে অনঙ্গর এবার মনে হলো আর বাংলা, বিহার, উড়িষ্যায় আটকে থাকা ঠিক হবে না, এবার উত্তর এবং হিমালয়ের পাহাড়ে যাওয়া দরকার। এরপরে একদল লোক নিয়ে ওদিকে প্রথম যায় বাবা বিশ্বনাথের দরবারে। সেখানে গিয়ে উত্তরের পুণ্যধামগুলো কিভাবে যাওয়া যায়, কোথায় কোন চটি, খাবারের ব্যবস্থা, বরফে ঠান্ডায় অসুস্থ হলে চিকিৎসা, মারা গেলে সৎকার, এসবের হাল হকিকত সব জেনে নেয়। মনে মনে ঠিক করে পরের বাড়ি হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণ ঝোলার পথে পা বাড়াতেই হবে। 3, কনকপুরের হরিদাসী খুড়ির পড়শিরা প্রথমে হাত জোর করে খুব অনুনয় বিনয় করেছিল, তারপর হম্বিতম্বি করে বলেছিল, এটা কি তুমি ঠিক করলে অনঙ্গ দাদা? গাঁয়ের গরিব মানুষ, আমাদের বৌদির 7 কুলে কেউ নাই, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তাকে এভাবে বিদেশ বিভুঁইয়ে রেখে এলে,
কাজটা কি ঠিক হলো? দামোদরে তখন বান আসতো ফি বছর। বানের পরে যতই বালির চড়া হোক আর আবাদি করা কঠিন হোক, 4 বিঘে 3 কাঠা 9 গন্ডা চাষের জমি নেহাত কম জায়গা নয়। বালি সরিয়ে আবার চাষের জমি তৈরি করতো ওরা। ধান চাল শাকসবজি এটা সেটা চাষ হতো। সেই জমিতে চাষের অধিকার চলে যাওয়ার কারণে বৃদ্ধা হরিদাসীর জ্ঞাতি কুটুমদের রাগ অস্বাভাবিক ছিল না। আসলে এই জমির আইন দখল নিয়েছিল আমাদের বড় দাদু অনঙ্গমোহন ঘটক। তবে হরিদাসীর নিজের ব্যক্তিগত কোনো বিশেষ টান ছিল না। বহুকাল আগে একটা ছেলেকে কোলে তুলে দিয়ে হরিদাস আমি অকালে চলে গেছিল। সেই ছেলে বড় হয়ে চাষের জমিতে করতে গিয়ে আর ফিরে এলো না। কেউ কোথাও খুঁজে পেল না জোয়ান ছেলেটাকে। এক সময় খুঁজতে গিয়ে দেখলে গামছাই বাঁধা মুড়ি আর গুড়ের পাটালি যেমনকার তেমনি মাঠের আলে পড়ে আছে। সবাই গলা ছেড়ে খুব ডেকেছিল ছেলেটাকে। তারপর গাঁয়ের অভিজ্ঞ লোক দামোদরে নিত্য মাছ মুকুন্দবাবু নদীর চরের বালিতে পায়ের কয়েকটা ছাপ খুঁজে পেয়ে আস্তে আস্তে গিয়েছিল। দেখেছিল এক জায়গায় সেই ছাপ থেমে গেছে। সেখানে একটা মস্ত পাথর ফেলেছিল মুকুন্দ। সেটা হুস করে বালিতে ঢুকে যেতে মুকুন্দ বলেছিল, বাবুরা আর আশা নাই গো, সে নদীর গব্বে চোরাবালিতে তলিন গেছে গো জোয়ান ছেলেটা। সে কথা শুনে নদীর পাড়ে কেমন একটা চাপা আওয়াজ উঠেছিল। অবশ্য যারা শোনেনি তাদেরকে বোঝানো যায় না সে আওয়াজের মলিন সুর। তারপর হরিদাসী বহুবার ওই নদীর চরে খুব খুঁজেছে, না ওর ছেলেটাকে নয়, ওই চোরাবালিটাকে। হাতের লাঠি দিয়ে খুঁড়ে দেখেছে, শীর্ণ শরীরে লাফ দিয়েছে কাঁচরঙা সাদা বালির স্তূপে। একটাই ইচ্ছা, সেখানে যদি ঢুকে যেতে পারে। কিন্তু কি আশ্চর্য, আর কোথাও কোনো ফাঁকা জায়গা গড়ে ওঠেনি বালির চড়ার নিচের ফাঁকা গর্ভে। এই হরিদাসীকেই আমাদের অনঙ্গ দাদু তীর্থের নাম করে কাশির বাঙালি টোলায় রেখে এসেছিল অনেক বৃদ্ধার সঙ্গে। আর সঙ্গে থাকা স্ট্যাম্প পেপারে বুড়ির বুড়ো আঙুলের ছাপ নিয়ে নিয়েছিল একটা। তবে এমন দানপত্র শুধু একটা নয়, ক্রমে ক্রমে অনেকগুলো জোগাড় করে ফেলেছিল বিষয়ী অনঙ্গমোহন। 4, কুলীন বামুন হওয়ার কারণে এবং পূর্বপুরুষের ঘটকালির ব্যবসার কারণে পরিচিতির অভাব ছিল না অনঙ্গমোহনের। বেশ কয়েকটি অনাথ মহিলাকে বিয়ে করেছিল আমাদের এই বড় দাদু। শরীর পড়লে একটু নুব্জ হলেই সে মহিলাদেরকে রেখে দিয়ে আসতো বৃদ্ধাবাসে। তবে পুণ্যদানের নামে নির্বাসনের আগে ঠান্ডা মাথায় একটা কাজ করে নিত অনঙ্গমোহন। তাদের কাছে দানপত্রের কাগজে একটা টিপছাপ সংগ্রহ। তবে নিজের নামে নয়, সব সম্পত্তির দলিল করতো আমাদের বাড়ির প্রতিষ্ঠিত দেবতার নামে। ফলে তাদের যত সম্পত্তি হাতানো গেছিল সব ছিল দেবতার সম্পত্তি। এতে আর কারো দাবি জানানোর উপায় ছিল না। আরো অনেক কিছু করার ইচ্ছে থাকলেও সেবারে বিধি বাম হয়েছিল লোকটার। তখন বছর 52-53 বয়স ওর। সেথ হয়ে একদল নারী পুরুষকে নিয়ে গেছিল বদ্রিকা আশ্রম তীর্থক্ষেত্রে। মোক্ষ বিভূতি বাবার আশ্রমের কাছে একটা চটিতে সবাই যখন বিশ্রাম করছে, তখন কোনো কারণে অনঙ্গমোহন পাহাড়ের পথ ধরে কোথাও একটা যাচ্ছিল। হয়তো সেখানেও কোনো মতলব ছিল তার। আর এসব জায়গা তখন তার খুব চেনা হয়ে গেছে। তবে বিধি বাম হলে খুব মুশকিল। কথায় বলে নিয়তি কে না বাধ্যতে। ওই পাহাড়ের ভিজে পিছল রাস্তায় হঠাৎ পা পিছলে খাদে পড়ে যায় একা হাঁটতে থাকা অনঙ্গমোহনের। কিছুদিন পরে তীর্থযাত্রীরা গ্রামে এসে খবর দিয়েছিল সে আর নাই, খাদে পড়ে দেহ রেখেছে। এ কথা জেনে দামোদরের চরে সেই জমিহারা হরিদাসী খুড়ির পড়শিরা আমোদ করে মদ মাংস খেয়েছিল সেদিন। এমনকি মুখে মুখে গান পর্যন্ত বেঁধেছিল। এই ঘটনার মাস 6 পরে একদিন ঘুটঘুটে আঁধার রাতে আমাদের ঘরের বাইরে গুটগুট করে একটা আওয়াজ পেয়ে সবাই চমকে উঠেছিল। অচেনা একটা ক্ষীণ কণ্ঠ আর একটা ঘোড়া। সেই ঘোড়ার উপরে জীর্ণ শীর্ণ অনঙ্গমোহন। বাড়ি ফেরার পর অনঙ্গ কয়েকদিন বেঁচেছিল। জানিয়েছিল খাদে পড়ে গেলেও সে মরেনি, তবে আঘাত ছিল গুরুতর। খুব কষ্ট করে একসময় ফিরে এসেছিল বদ্রিকা আশ্রমের মুখ্য বিভূতি বাবার আশ্রমে। তার দৈবী ওষুধ ও আশীর্বাদে বেঁচে গেল। প্রায় চলৎশক্তিহীন হয়ে পড়ে অনঙ্গ। সেই বিভূতি বাবা এই প্রাণীটি তাকে দান করেছেন। তার পিঠে চেপে ফিরে এসেছে সে কোনোভাবে। ইতিমধ্যে অনঙ্গমোহনের নানাবিধ কৃতকর্মের কথা জেনে নিয়ে বিভূতি বাবা বলেছেন, পূর্ণিমার রাতে এর পিঠে চেপে নগর পরিক্রমা করলে আমাদের বংশের পাপের ক্ষয় সম্ভব। ওই আমাদের মহামুখ্য। তবে বিধির বিধানের কারণেই হোক কিংবা আঘাতের জন্য অনঙ্গর আর মহামুখ্যের পিঠে সওয়ার হয়ে ওঠা হয়নি। অনঙ্গর কৃতকর্ম জেনে আমার দাদু বহুবার ওর পিঠে চেপেছে। এরপর আমার বাবার কাছ থেকে নিষ্পুত্রক আমি সব জেনেছি। তারপর আমি চেপেছি ওর পিঠে। আজ পূর্ণিমা রাতে ওর পিঠে চেপে বের হয়েছে অনেক দিন পর। দামোদরের চরে পূর্ণিমার আলোয় সব যেন স্বর্গের মতো লাগছে। মহামুখ্য যেন এক মুখ হাসি নিয়ে আনন্দে ভাসছে।
হঠাৎ বালির চরে এক জায়গায় চুপ করে দাঁড়ালো সে। বললাম, চলো এবার ঘরে ফিরি মহামুখ্য। আমাদের কথার খুব বাধ্য হলেও কিন্তু নড়লই না। আবার বললাম, কি হলো মহামুখ্য, দাঁড়ালে কেন, চলো। আজ্ঞা লঙ্ঘনকারী প্রাণীটি স্থাণুবৎ চিৎকার করতে চাইলাম, কিন্তু হঠাৎ বুঝতে পারলাম আমার গলায় কোনো স্বর নেই আর। বিবুড়ো আমি মহামুখের পায়ের দিকে তাকিয়ে দেখলাম বালিতে আর খুর দেখা যায় না। বালিতে বসে যাচ্ছে ওর হাঁটু, তারপর তলপেট, তারপর কোমর। আমার গুটিয়ে ফেলা পা বালিতে ঠিকছে এবার। ভালো করে দেখলাম এই সেই জমি যেটা হরিদাসীর কাছ থেকে আমাদের প্রপিতামহ অনঙ্গমোহন একদিন আর যেন দুটো সিদ্ধ নারী হস্ত মহামুখকে সাঁড়াশির মতো আঁকড়ে ধরে আপ্রাণ চেষ্টায় জ্যোৎস্নাময় বালিভূমিতে টানছে। আগে কিন্তু হরিদাসীকে কোনোদিন দেখিনি আমি। নমস্কার। খুব সুন্দর গল্প শুনলাম। এবার কথা হচ্ছে যে এই এত সুন্দর দুটো গল্পই আমরা খুব সুন্দর শুনলাম। যুগান্তর মিত্র। হ্যাঁ, আমি সত্যি সত্যি খুব ভালো দুটো গল্প শুনলাম। ধ্রুব মুখোপাধ্যায়, অত্যন্ত অল্প বয়স, পৌষ মাস, তারপরে সব্যসাচী ধর, চোরাবালি। মজার ব্যাপার হলো এই দুজন হচ্ছে শিক্ষক এবং ছাত্র, আর গল্পের যে বিষয় তাতে বিষয়গত একটা পার্থক্য যেন দেখলাম, যেন প্রজন্ম ব্যবধান এই বিষয়ের মধ্যে, এটা আমার মনে হয়েছে আর কি, যে বিষয়গুলির মধ্যেও যেন একটা প্রজন্ম ব্যবধান দেখতে পেলাম আর কি। দুজনের বিষয় একরকম, একদম বিষয়ের মধ্যেই যেন একটা আলাদা ব্যবধান খুঁজে পেলাম আর কি, ওই প্রজন্মের আর এই প্রজন্মের। এই প্রজন্ম মানে ধ্রুব একদম মানকেকে নিয়ে, একটা প্রায় তরুণ এক মানকেকে নিয়ে যে গল্প রচনা করলেন, আর সব্যসাচী বাবু যে গল্প রচনা করলেন সেই অনঙ্গমোহন থেকে একদম শেষ প্রজন্মের, ঘটকের শেষ প্রজন্মের চোরাবালিতে হারিয়ে যাওয়ার পর্যন্ত দুটো গল্পই ভীষণ ভালো লেগেছে। প্রথমে ধ্রুবর গল্পটা বলি। ধ্রুব মানকেকে নিয়ে, মানে সেই অর্থে যে খুব যে বিশাল রকমের অন্যরকম নিটোল একটা গল্পের বিষয় তেমন নেই, কিন্তু কোথায় যেন একটা টেনে রাখছিল বারবার মানকেকে নিয়ে। এই যে পৌষ মাস, তারপর মানকের ফিরে যাওয়া। আমি যখনই বীরভূম নামটা শুনলাম, এর আগে জলপাইগুড়ির সময় আমি উপস্থিত ছিলাম, আসামের গল্পের সময় উপস্থিত ছিলাম, এরকম অঞ্চলগত গল্পকারদের যখন আনা হয় তখন না সেই অঞ্চলের জল হাওয়া মাটি একটু খোঁজার চেষ্টা করি, যেটা আমি ধ্রুবর গল্পের শুরুতে পাচ্ছিলাম না। পরে দেখলাম মানকেকে নিয়ে ধ্রুব কিন্তু ওই জায়গাটায় নিয়ে গেলেন। ধ্রুব তার সেই জল হাওয়ার জায়গাটায় নিয়ে গেলেন, সেই হাসুলি বাঁকের মতন বেঁকে যাওয়া নদী, এই শব্দটা 4বার ব্যবহার করেছেন ধ্রুব। আমি সেই জায়গাটায় আসছি। পৌষ মাস, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এই জায়গাটায় কখনো পৌষ মাসটা পৌষ মাসের মতন মানে একটা আশার দেখাচ্ছে, কখনো সর্বনাশের একটা ইঙ্গিত দিচ্ছে। একটা অদ্ভুত সুন্দরভাবে গল্পটাকে ধ্রুব, আমি যেটুকু বুঝেছি আর কি শুনে, অদ্ভুত সুন্দরভাবে গল্পটাকে ধ্রুব বুনেছেন। শুনলাম আনন্দমেলা, আমি পড়বো আনন্দমেলাটাও, আগে থেকে শুভেচ্ছা জানিয়ে রাখছি ধ্রুবকে। শুধু এমনি গল্পটা খুবই ভালো লেগেছে, খুবই। আমি খুব বিস্তারিত গল্পের মধ্যে মানে গল্পটা ব্যাখ্যা করি না, আমি করতে পারি না কখনোই। আমার মনে হয় গল্প এই শোনা বা পাঠ, সেটা একদম বুকের ভিতরে এই শব্দগুলো, গল্পের ঘটনাগুলো, তার যে চিত্রকল্প আঁকেন সেইগুলো বুকের ভেতরে বয়ে নিয়ে যাওয়া, জমিয়ে রাখা, সেটা বেশি ভালো মনে হয় আর কি বলার চাইতে। শুধু একটা জায়গায় আমার মনে হলো যে যখন মানকের এই হাসুলি বাঁকের মতন বেঁকে যাওয়া, হাসুলির মতন বেঁকে যাওয়া সেই নদীটা, সেই একটা ছবি এঁকে দিলেন ধ্রুব প্রথমে, দ্বিতীয়বারে যখন আঁকলেন তখন আমাদের বুকের মধ্যে একটা নদী আঁকা হয়ে গেল। পরপর আবার যখন ঘুরিয়ে ঘুরিয়ে আনছেন সেই জায়গাটা না আনলেও ভালো হতো বোধহয়, কেননা ততক্ষণে আমরা ওই নদীটা, হাসুলির মতন বেঁকে যাওয়া নদীটা, পাঠক কিন্তু তার বুকের মধ্যে গেঁথে নিয়েছেন ধ্রুবর সৌজন্যে, কিংবা শ্রোতা তার বুকের মধ্যে গেঁথে নিয়েছেন ধ্রুবর সৌজন্যে। এমন ভাবে ওই নদীটার বাঁকটা এঁকে দিয়েছেন। পরের দুবার, এই আমার যতটুকু মনে আছে 4বার বলেছেন, পরের দুবার না বললেও বোধহয় হতো, শুধু ওই নদীটার কথা বললেই হাসুলির মতন বেঁকে যাওয়া নদীটা চোখের সামনে ফুটে উঠতো বা বুকের থেকে চলকে উঠতো।
বাকি এটা মামুলি কথা আর কি, না লেখক লিখতেই পারেন, কিন্তু এটা আমার মনে হলো বাকি গল্পটা অত্যন্ত সুন্দর, এত মাধুর্য গল্পের মধ্যে, আর ভাষা ব্যবহার বুননটা আমার খুব ভালো লেগেছে ধ্রুবর। এবারে সব্যসাচী বাবুর গল্পে আসি, চোরাবালি। এই অনঙ্গমোহন, তার ঘটক, তারপর ঘোড়া, আসলে সেটা খচ্চর। এবং এই অনঙ্গমোহনের এই পরে শ্বেতগিরি এই জায়গাটা উনি সুন্দর ব্যাখ্যাও দিয়েছেন, কেননা এখনকার প্রজন্ম জানেন না শ্বেতগিরি, সেই জন্য গল্পকার একটু ধরিয়েও দিয়েছেন। শ্বেতগিরি করা, আহ করতে গিয়েই তাদের তীর্থস্থানে ঘুরতে নিয়ে যাওয়া। কিন্তু অনঙ্গমোহনের সেই যে যেহেতু ঘটক ব্রাহ্মণ, যজন যাজনের ওই ব্যাপারটা বোধ হয় মাথার মধ্যে গিথে থাকে, ফলে নানা রকমের মতলব আটেন উনি। যেভাবে জমি জিরেতটা হাতিয়ে নিয়েছেন, আমি হাতিয়ে নেওয়াটাই বলছি আর কি, জমি জিরেত নিয়েছেন অনঙ্গমোহন। পরে আমরা দেখলাম সেই যে হরিদাসীর জমি নেওয়া হলো, সেই হরিদাসীর একটা সময় জমি নেওয়া হলো, তারপরে উনি একটা জায়গায় গেলেন উত্তর ভারতের ভ্রমণ করাতে। এদিকটা তো অনেক হলো, এবার উত্তর ভারতটা অন্য দিকটাও একটু ঘুরিয়ে আনাই বলে অনঙ্গমোহন নিয়ে গেলেন সেইখানটায়। সেইখানে গিয়ে অনঙ্গমোহনের প্রায় মৃত্যুর মুখে পড়ে গেছে বলে উল্লাস, তার অঞ্চলে উল্লাস, যে এরকম একটা তাতে মদ মাংসের মৎস্যব হয়ে গেল, অর্থাৎ তার প্রতি যেটা ঘৃণা বা নৃশংসা ছিল ভেতরে, এত সুন্দরভাবে সব্যসাচী বাবু আনলেন। এবং উনি যখন ফিরে এলেন তখনও যেন সেই তারপরে আর কয়েকদিন মাত্র বেঁচে ছিলেন অনঙ্গমোহন, তারপরেই মারা গেলেন। এবং তার উত্তরসূরি, সেই উত্তরসূরি কিন্তু একসময় যে চোরাবালির চরে সেই ছেলেটি হারিয়ে গেল, তারপরে হরিদাসী তাকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছেন, সেখানে কোথাও নেই, চোরাবালিতে নিজে পড়ে যাওয়ার জন্য, সম্ভবত হরিদাসীর কথাই বলছিলেন, কোথাও নিজেও সেই চোরাবালিতে হারিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কোথাও জায়গা নেই যেন। সেইখানটায় শেষে, একদম শেষে তারই উত্তরসূরি সেই চোরাবালির সন্ধান পেলেন, বা চোরাবালি তাকে টেনে নিয়ে যাচ্ছে। গল্পের এই নামের সঙ্গে গল্পের এই বিষয়গত এই টেনে আনা অদ্ভুত সুন্দর। মানে বীরভূমের আরেকজনও আছেন এখানে আমার খুব প্রিয় মানুষ, শ্রীকান্ত আচার্য। শ্রীকান্তর গল্প আমার খুব ভালো লাগে। তো বীরভূমে আমি এনাদের দুজনেও গল্প পড়েছি আগে, এই ভালো লাগাটা একটা প্রত্যাশা ছিল নাম দেখেই। আমি সবসময় থাকতে পারি না, এই নামগুলো দেখে আমার আজকে থাকতেই হলো আর কি। অফিস থেকে তাড়াতাড়ি এসে আমার ফ্ল্যাটে ঢুকে পড়েছি, রাতের রান্নাটাও এসে সেরে ফেলতে হবে বলে তাড়াতাড়ি ঢুকে পড়েছে, শুধুই বীরভূমের গল্প শুনবো বলে। তো আমার খুব খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি এই গল্প দুটো শুনে। অনেক ধন্যবাদ যুগান্তর বাবুকে, সুন্দর আলোচনা করেছেন। আমরা পরে আরো অন্য আলোচকের কাছে যাব, আপাতত আরো দুটো গল্প শুনে নি। এবার আমি শ্রীকান্ত অধিকারীকেই ডাকবো। ইনি গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক শ্রীকান্ত অধিকারী মোহাম্মদ বাজার থানার কুলিয়া গ্রামে জন্মালেও এখন তিনি সিউড়িতেই থাকেন। বাংলা ভাষার শিক্ষক, এবং বাবা থেকেই সাহিত্য প্রীতি জন্মেছে তার। বাবাই তাকে সাহিত্যিকদের সঙ্গে পরিচয় করিয়েছেন, সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়েছেন। তার সঙ্গে সঙ্গে মার্কস এঙ্গেলসও তিনি পড়েছেন, মানে বামপন্থার কিছু পড়াশুনো তার আছে, সেই বাম আদর্শের পড়াশুনো তার আছে। এছাড়া প্রত্যন্ত মানুষের সঙ্গে বড় হয়েছেন, তাদের দুঃখ সুখ দেখেছেন, যন্ত্রণা দেখেছেন, এবং তার গল্পে সেগুলো স্বাভাবিকভাবেই উঠে আসে। 2016 সালে দেশ আর আনন্দবাজার পত্রিকায় গল্প প্রকাশিত হওয়ার পর থেকেই তিনি মোটামুটি প্রায়ই লিখছেন। লেখাটা পাকাপাকি ভাবে চলে এসেছে হাতে, এখনো লিখে চলেছেন। বহু লিটল ম্যাগাজিনে গল্প লিখেছেন। গল্পকথার গল্প বলে একটি পত্রিকা তিনি প্রকাশ করেন, সম্পাদনা করেন। এখনো পর্যন্ত প্রকাশিত গল্প সংকলন হাঁসের পালক, উপন্যাস আতঙ্কিত অধ্যায়, এবং প্রকাশের পথে লাচুঙের নেকড়ে ও রাঙা পিসির গল্প। আমরা শুনে নেব
শ্রীকান্ত অধিকারীর গল্প। নমস্কার সকলকে। আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার গল্প শুরু করছি। আমার গল্পের নাম কেষ্টপুরের রামকানাই। হাফ প্যান্ট পরা একটা ছেলে সবে 10ম শ্রেণী পাস করে ওই একই স্কুলে একাদশ শ্রেণীর বেঞ্চে বসে আছে। পাশেই জানলা দিয়ে অদূরে আমবাগান থেকে আমের বোলের মিষ্টি গন্ধ হালকা হাওয়ায় ভেসে এসে ওর মাথা খাওয়ার জোগাড়। ডায়াসে দাঁড়িয়ে দিদিমণি আওড়ে যাচ্ছেন শুদ্ধ উচ্চারণে, রাধার কি হইল অন্তরে ব্যথা। যে দিদিমণি কিছুদিন আগেই একান্তে ডেকে নিয়ে ওর গাল ছুঁয়ে মিষ্টি হেসে বলেছিলেন, বাবাকে বলো একটা ফুল প্যান্ট বানিয়ে দিতে, এবার তো 11 হলো। ভ্যাবলার মতো দিদিমণির তুলতুলে নরম আঙুলগুলোর দিকে চেয়ে থাকে ছেলেটা। দিদিমণি আদুরে গলায় আবার বলেন, এবার মেয়েরাও তো এসেছে না রে। ও যে স্কুলে 5 থেকে পড়ছে সেটা আদতে বয়েজ স্কুল, কিন্তু 11 থেকে কোয়েড, তাই এতদিন হাফ প্যান্ট না ফুল প্যান্ট এসব ব্যাপারে ছেলেটা কিংবা ছেলেটার বাড়ির কেউ গা করেনি। আজ দিদিমণির কথায় গোটা ব্যাপারটা বুঝতেই লজ্জায় গুটিয়ে গিয়ে মেঠো শামুক হয়ে এক ছুট্টে ক্লাস পেরিয়ে স্কুল ছাড়িয়ে আমবাগানের ভেতর দিয়ে সোজা ক্যানেলের পার। সেখানে ওকে দেখার কেউ নেই, শুধু বাবলা গাছের শাড়ি, মাথায় হলুদ ফুল। ক্যানেলের পেটের ভেতর দিয়ে গুড় করে ঘোলাটে জল বয়ে চলেছে কে জানে কোন দিকে। ওর বুকে তখন ছোট হৃদয়টা তিরিক তিরিক করছে। অনেক দিন পর আবার স্কুলে, এবার সেজে গুজে ফুল প্যান্ট পরে দিদিমণি পড়াচ্ছেন, রতির যা সংমাত পূর্বং দর্শন শ্রবণাদি যা তয়রন্মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ সৌচ্চতে। কানে রুনুঝুনু করে বেজে উঠেছে পূর্বরাগ পূর্বরাগ। সেদিন বৃষ্টি নেমেছে অঝরে। শ্রমণা, বেবি, নম্রতা, রবি, শিশির, সাফিনা, শ্যামলী সবাই ক্লাসের ভেতর বসে আছে। টিচার্স রুম থেকে কোনো টিচার আসতে পারছেন না। অলিখিতভাবে ক্লাস সাসপেন্ড। সবাই যে যার মতো গল্পে মেতে আছে। ছেলেটা একা বৃষ্টি দেখছে। না শুধু বৃষ্টি না, লেবু গাছের ডালে ঝুপুস ভেজা 2 শালিক পাখির পাখা ঝাপটানাও দেখছে। দুজনে ঘাড় উঁচু করে পাখা দুটো ঝটপট করে ঝেড়ে দিল। পরেই একজন কেমন আরেকজনের ভিজে বুকের মধ্যে নিজের ঠোঁট দুটো চুবিয়ে দিয়ে চোখ বুজে দিচ্ছে। তখনও লেবু পাতার পেলব ত্বক ছুঁয়ে টুপুস টুপুস করে জল পড়ছে ওদের গায়ে। বৃষ্টি পড়ছে, ওরা ওম দেয়া নেয়া করছে। ছেলেটা অদ্ভুত ভাব বিভাব হয়ে সঞ্চারীর পথে নেমেছে। ঠিক সে সময়েই শ্যামলী ওর মুখের কাছে এসে বলে, পূর্বরাগের সংজ্ঞাটা বুঝিয়ে দে না কানাই। চাক্ষুষ করার আগেই শুধু নাম শুনে কিংবা তাকে সশরীরে না দেখেও তার অবয়বের একটা ছবি কল্পনা করে মিলনের ইচ্ছায় হৃদয়ের উচাটনই পূর্বরাগ। এই ব্যঞ্জনা বোঝাতে গিয়ে এক সূর্য ডোবার প্রাককালে শ্যামলীকে এক মুঠো লজেন্স দিয়ে কানাই বলল, তুই হেব্বি সুন্দর। তারপরে হাসি এসে লজ্জাবতী পাতার মতো নিজেকে মুড়ে নিয়ে শ্যামলী ওর ঘরে ঢুকে গেল। সেও কি করবে বুঝে উঠতে না পেরে মাথার মধ্যে পূর্বরাগের হিজিবিজি ব্যাকরণ তত্ত্বের অনুসন্ধান করতে করতে বাড়ি ফিরল, কিন্তু কিছুতেই কোনো কুল কিনারা করতে পারল না। সারা রাত জেগেই রইল। পরের দিন আঙুর চোখে স্কুলে ঢুকলেই পাশ থেকে কারা যেন বলে উঠল, লেবেনচুস লেবেনচুস লেবেনচুস। রাধা অন্তরে ব্যথা পেয়েছিল না প্রফুল্ল হয়েছিল, যার কারণে স্কুলমেট জটিলা কুটিলারা জুটেছিল। কানাই আকুলে পড়ল, তবে সেটা জানার জন্য আগ্রহ দেখিয়ে যমুনার তীরে আর যায়নি। বরঞ্চ কলেজের নিধুবনে তখন ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়। ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখাদের মাঝে এসে পড়ল কানাই। সেখানে অবশ্য যমুনার ঢেউ খেলানো তরঙ্গ ছিল না বা কোনো কদম গাছ। বসেছিল সখীর দল, ভাটফুল আর আকন্দ ঝোপের সুঘ্রাণে। বিশাল পাতার মাঝে গুচ্ছ গুচ্ছ শুভ্র সদ্য ফোটা কুসুম দাম।
সেই কুসুমের অন্তরালে তখন ওর জন্য অপেক্ষা করছে অন্য কেউ। কেউ হয়তো উদ্বেলিত ভাব চেপে আপন মনে গিয়েছিল, আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর। কলেজের 17 নম্বর রুম। কিছুক্ষণের মধ্যেই বাংলা বিষয়ের পাস অনার্সের কম্বাইন্ড ক্লাস হবে। এখনো কেউ এসে পৌঁছয়নি, রামকানাই একা। এবার এক এক করে সব বন্ধুরা ঢুকবে। সময় চলে গেল অনেকটা, কিন্তু কেউ ঢুকলো না, একজন ছাড়া। সে এসে ঢুকলো একটু দূরে, অন্য সারিতে বসলো। ওর দিকে একবার ঘুরে তাকালো, সেও তাকালো। বেশ কিছুক্ষণ চুপ। ঘরের মধ্যে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ ভেসে বেড়াতে লাগলো। শ্যামলীর গায়ে কি এই গন্ধ পেয়েছিল? মনে পড়ে না। আরো কিছুক্ষণ কেটে গেল অজানা অব্যক্ত উচ্ছ্বাসে। কেউ এলো না, ম্যাডামও না, কোনো ছেলে মেয়েও না। ভাবলো কেন এলো না। ঠিক সে সময়ই ওদিক থেকে একটা গান ভেসে এলো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস ও রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। প্রথমে বিস্ময়ে হতবাক, পরে নিজেকে চিমটে দেখে আছে কোথায়। তারপরেই বিবশ কানায় সুরেলা মূর্ছনায় আপ্লুত হয়ে মুচ্ছ হয়ে রইল। এক সময় গান শেষ হলে ওর দিকে ময়ূরীর মতো ঘাড় বেঁকিয়ে তাকালো। তখনই দেখেছিল পটল চেরা চোখ কাকে বলে। তারপর ওরই আঙিনা দিয়া বুকে উথাল ঢেউ তুলে ক্যানেলের ঘোলাটে জলের মতো পাক খেতে খেতে নাম না জানা সখী চলে গেল। স্কুল পেরিয়ে কলেজ। পাতলুন ত্যাগ করে সস্তা রং করা জিন্স, পায়ে অজন্তার নীল ফিতে লাগানো সাদা হাওয়াই চটি। একেবারে মডার্ন প্রজন্মের চকলেট হিরো। চকলেট হিরো বলতে মুনি কাপুরের মুখ ভেসে আসে। পাহাড়ে নদীতে সবুজ উপত্যকায় কিংবা ফুলের বাগিচায় ঘুরে ঘুরে সখী দেবীর সঙ্গে নেচে নেচে গিয়ে চলেছেন চাঁদনি চাঁদনি ও মেরি চাঁদনি। রাগে অনুরাগে বিরাগে সেও তার চাঁদনিকে খুঁজে চলল। কতবার কতবার যে ওই 17 নম্বর রুমে একলা একলা বসে থেকেছে, গুনগুন করে গেয়েছে, সে কি কেবলই যাতনাময়। কিন্তু সে তো তখন কদমতলায় ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে বাঁশি ফোকার বয়স। কে বোঝাবে ভালোবাসা কেবলই চোখের জল। ললিতা বিশাখারা আকন্দ বনে অপেক্ষা করে আছে যে একদিন এই রকম আনন্দ ঘন মুহূর্তে হাসিয়া হাসিয়া অঙ্গ দুলাইয়া সখীর দল নাচিয়া নাচিয়া যায়। কিন্তু ঈর্ষা পরায়ণা বিশাখা বলে বসে, তোর গায়ে এত দুর্গন্ধ কেন রে। কি ভাবছেন রামকানাই সেই কথায় লজ্জা পেয়েছিল? একদমই না। দীপ্ত কণ্ঠে বলেছিল, গন্ধ নয় সৌরভ, পুরুষ আমি, পৌরুষের সৌরভ তো থাকবেই। পরের দিন অবশ্য ওর মাকে গায়ের গন্ধের কথা বলতেই মা হেসেছিল, বলেছিল বোকা কোথাকার, মেয়েদের সামনে দাঁড়াবার আগে মুখে পুরুষ বলে ফলাও করলে হয় না। পৌরুষ দেখানো জিনিস নয়, প্রমাণ করতে হয়। তারপর মা ঠাকুর ঘর থেকে একটা সুগন্ধি ধূপকাঠি এনে জামার বগলে ঘষে দিয়ে বলেছিল, এবার যা, তোর বিশাখার সঙ্গে দেখা করবে, বন্ধুদের মাঝে নয়, একলা ডেকে নিয়ে। কালকে পুরুষের দম্ভ দেখানোর জন্য দুঃখ প্রকাশ করে নিবি, তবেই পুরুষত্ব প্রকাশ পাবে। কিন্তু মা, ও যে রাগ দেখাবে, রাগ ভাঙাবি, পুরুষ না, রাগ থাকলেই তো অনুরাগ জন্মাবে রে। ম্যাম সেদিনই বোঝালেন, কি খানে হইল দেখা নয়নে নয়নে, তোমা বধূ পরে মনে শয়নে স্বপনে। গ্রামের ছেলে গ্রামে গেলেই কলেজ, কলেজের বন্ধু বান্ধব, পূর্বরাগ অনুরাগ, স্যার ম্যাডাম সব ভুলে যায়। বিকেলে ফুটবলের মাঠ, সন্ধ্যায় গোয়াল ঘর থেকে গরু ছাগলগুলোকে ছানি জেউলি দিয়ে গোয়ালে ঠিকঠাক রাখা, এই সব করতে করতে গ্রামের হাতে ছেলে মেয়েগুলো এলে তাদের একটু ইংরেজি অঙ্ক বিজ্ঞানটা দেখিয়ে দেওয়া। ভুলে যায় তখন সে বাংলা ভাষার ছাত্র। তারপর রাত নিশুতি হলে বা অদূরে নদী খালের ধারে শেয়ালের চিৎকার, আরো উচ্চ গ্রামে গেলে মা গরম গরম ভাত বেড়ে ডেকে নেয়, আয় খাবি আয়। গরম ভাতের গন্ধের টানে ছুটে যায় মায়ের কাছে। তারপর মায়ের পাতা বিছানায় চিৎপাত। এক ঘুমে মোরগের ডাক শুনতে পায়। গোয়াল ঘর থেকে ম্যা ম্যা হাম্বা হাম্বা ডাক আসে। ছুটে যায় ওদের প্রাতরাশের ব্যবস্থা করতে। খেয়াল থাকে না আশপাশের দুনিয়ায়। পরদিন পুকুর ঘাটে স্নানের সময় চাপা এসে বুক ফুলিয়ে পথ আটকে দাঁড়ায়। কাল এলে না কেন? কোথায়? পাকুড়তলায়। বলতে যাচ্ছিল কেন, কিন্তু ততক্ষণে মনের কোণে উকি দেয়,
কয়েকদিন আগে থেকেই ময়নাকে দিয়ে বলে রেখেছিল পাকুড়তলায় যেতে। ওর জন্য নাকি চাঁপার অনেক কথা বুকে জমে আছে, রায়কিশোরী চাঁপা। ততদিনে মথুরা যাবার ডাক এসে গেছে। রথ এনেছেন অক্রুর, সঙ্গে বাল্যবন্ধু রমেশ ওরাং, পাশের গাঁয়ের আদিবাসী ছেলে। একসঙ্গে একই মাঠে ফুটবল খেলে, একসঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্যাম্পে রিটিন টেস্ট এবং গ্রাউন্ড টেস্টিং এ পাস করেছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, আর্মি সার্ভিস কর্পসের ফিজিক্যাল ট্রেনিং এ যেতে হবে ব্যাঙ্গালোর। বৃন্দাবনের সব টান ছিঁড়ে ছুঁড়ে রমেশ ওরাংয়ের সঙ্গে চলে গেল মথুরায়। ফেলে এলো সেই সব শৈশবের সুখস্মৃতি, মা বাবা, বন্ধু বান্ধব, খেলার মাঠ ঘাট, নদ নদীর তীর, আর ওর সেই সব সখীদের। মুছে গেল স্মৃতিপট থেকে শ্রীদাম, বসুদাম, ললিতা, বিশাখাদের মুখ। রাষ্ট্ররক্ষার প্রতিরক্ষার আধুনিক অস্ত্র হিসাবে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো পুষ্পবাণের পরিবর্তে ধনুষ। গোলাপ ফুল দিয়ে বিপরীত লিঙ্গে আকর্ষণ বাড়ানো যেতে পারে, কাছে টেনে নিতে পারা যায়, আর যাই করা হোক স্বদেশ রক্ষা করা যায় না। পরিত্রাণায় হি দেশ বিনাশয় চ দুষ্কৃতম। চলে গেল দেশের উত্তর পূর্ব সীমান্তে। বুকে তখন আগুন, যে আগুন শত্রুদের ঝলসে দেওয়ার জন্য প্রস্তুত। পুরো বরফের স্তর কি করবে? গলে যাবে। কিন্তু বরফ গলার আগেই চেঙ্গিস তৈমুরের অনুসারীরা পূর্ব দিশারীদের মতোই চুপি সারে বর্ডার লাইন পার করে এলো। অনধিকার প্রবেশ শুরু হলো আরেক কুরুক্ষেত্র, অপারেশন লেপার্ড। পরক্ষণে পাল্টা হামলা চালিয়ে চীনের সেনাদের আঘাত হানলে ভারতীয়দের শক্তির কাছে হার মেনে পলায়ন করলো। যুদ্ধে ভারতবর্ষের জয় হলো। কিন্তু এরই মাঝে অক্রুর রথের চাকা থমকে গেল। বেশ কিছু সেনা মর্মঘাতী আঘাত সহ্য করতে না পেরে ভয়ঙ্কর দেতো ঠান্ডায় বরফের তলে রক্তাক্ত অবস্থায় পড়ে রইল। ভারতবর্ষের অন্তিম দিশায় অন্য এক কুরুক্ষেত্রে শায়িত হয়ে রইল রামকানাই, কেষ্টপুরের রামকানাই। ওদিকে হাত ধরে নিয়ে যেতে এসেছে ময়না, যার জন্য এখনো পাকুড়তলায় অপেক্ষা করে আছে রায়কিশোরী চাঁপা। 1000 বছর ধরে অপেক্ষা করে আছে কখন তার বুক চাপা কথাগুলো উজাড় করে রামকানাইকে শোনাবে, কিংবা শ্যামলী কিংবা নিভৃতে গান শোনানো সেই সখী। আর এদিকে যে কিশোর একদিন বৃষ্টিতে ভেজা 2 শালিকের পূর্বরাগ দেখেছিল বাবলা গাছের হলুদ ফুল, জীবনে প্রথম কারো কাছে একলা অনুরাগের গান শুনেছিল, সে আজ কোথায় কোন মুলুকে গান স্যালুটের জন্য অপেক্ষায় রইল। কোন এক বেখেয়ালি সময়ে কোন হৃদয়ে জন্ম নেওয়া পূর্বরাগ, প্রেম, ভালোবাসা একজোট হয়ে পথ পরিবর্তন করে, বিস্তার লাভ করে, অভিমুখ বদলায়, জানা নেই। যার বাঁশি একদিন রায়কিশোরী আর সখীরা শুনে থাকতে পারেনি, সেই বাঁশিওয়ালাই বৃন্দাবনের পথে ধুলো উড়িয়ে কিসের টানে বেরিয়ে পড়েছিল, আর কোনো দিন বৃন্দাবন ফিরে আসেনি। কেষ্টপুরের রামকানাইও না। নমস্কার। এইবার আমরা শুনবো সুব্রত নাগের গল্প। সুব্রত নাগও সিউড়িরই মানুষ। 9 দশক থেকে লেখালেখি করছেন, ইংলিশের MA এবং টিচার, মূলত ছোট গল্পকার। বহু জায়গায় গল্প লিখেছেন, দেশ, আনন্দবাজার, আনন্দমেলা, কিশোর ভারতী, বর্তমান, পরিচয়, সমস্ত রকম উল্লেখযোগ্য পত্রপত্রিকাতেই প্রায় গল্প প্রকাশ পেয়েছে। 1432 মানে এবছরের শারদীয় দেশ পত্রিকায় তার গল্প আছে, আপনারা পড়বেন। বিশ্ববিদ্যালয়ের গল্প প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিলেন। 24 সালে কথামালা পুরস্কারও পেয়েছেন, দ্বিতীয় পুরস্কার পেয়েছিলেন। গল্পের পাশাপাশি নাটকের চর্চা তার একটি আগ্রহ, তার নাটকের চর্চাতেও তার বিশেষ আগ্রহ আছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত নাট্য প্রতিযোগিতাতেও প্রথম স্থান পেয়েছিলেন। যাই হোক, আমরা এখন তার গল্প শুনে নেব। তিনিও সিউড়ি বা বীরভূমেরই মানুষ। ওটা কথামালা পুরস্কার হবে না, কথামালা গল্প প্রতিযোগিতা। হ্যাঁ, কথামালা গল্প প্রতিযোগিতা পুরস্কারে দ্বিতীয় স্থান পেয়েছিলেন। হ্যাঁ। আমার গল্পের নাম যারা ফ্ল্যাট বানাতে আসে। যারা ফ্ল্যাট বানাতে আসে। সবকিছুই বড় অদ্ভুত এখানে। সম্পূর্ণ অচেনা এক হাওয়া এখানে এসে দাঁড়ালেই আপাদমস্তক এলোমেলো করে দেয়। দূরের আকাশ থেকে পোশাক বদলায়। এখানে রোদের রং চিকন চাকন,
ঝিরঝির বৃষ্টিধারা তারজালির মতো ঘাসমাটি গাছপালা ছুঁয়ে ছুঁয়ে যায়। দূরের ক্যানেলের আড়াল থেকে উঁকি মারতে থাকা চাঁদটা হামাগুড়ি দিতে দিতে আকাশী পথ পেরোয়। রাতের হিম হিম ভিজে হাওয়ায় কাঁপতে থাকে হলুদ জ্যোৎস্না। উদলা ক্ষেত জমি রাতভর শিশির মেখে অঘোরে ঘুমায়। কি গো নিমাইদা, আবার হাঁ করে আকাশ পাতাল ভাবছো? খেপচুরিয়াস আছো মায়েরি? নীলুর কথায় সম্বিত ফেরে নিমাইয়ের। বলে, মুখার্জি বাবুকে ফোন করেছিলি? করেছিলাম। ঘাড় নাড়ে নীলু। পাথরটা এখনই পাঠাচ্ছে, বালি সিমেন্ট কালকে। বালি কগাড়ি পাঠাবে? আগের বারের মতো যেন শর্ট না হয়। তুমি একবার ফাইনালি কথা বলে নিও, কাল একবার আসতে বলো বরং। দেখছি, চল। মুখার্জিয়ান আগোয়ার কনসার্নের বাহারি হাউসিং কমপ্লেক্স তৈরি হচ্ছে 15 কাঠা জায়গা জুড়ে। মফস্বল এলাকায় ফ্ল্যাট বানাবার হুজুগ এখন কলকাতাকে ছাপিয়ে গেছে। লাস্ট 5 বছরে যে কটা ফ্ল্যাট বানিয়েছে নিমাই, কোনোটাই কলকাতা কিংবা বর্ধমান, আসানসোলের মতো বড় শহরে নয়। এক হিসাবে মফস্বলী এলাকায় ফ্ল্যাট বানাবার হাঙ্গামা অনেক কম। বড় শহরের ঘিঞ্জি এলাকায় হাজারো ফ্যাচাং, গাড়ি ঢোকে না, গাড়ি ঢোকে তো বালি পাথর ফেলার জায়গা পাওয়া যায় না। রাস্তায় মাল পড়ে থাকলে প্রতিবেশীরা ঝামেলা বাঁধায়, থানায় কিংবা কর্পোরেশনে কমপ্লেন করে। তুলনামূলকভাবে এই জায়গাটা বেশ। শহরের এক পাশ দিব্যি খোলামেলা, ছড়ানো ছিটানো হাল ফ্যাশনের কিছু বাড়ি। শহরের ভরকেন্দ্রে এক লপ্তে এতটা জায়গা পাওয়া অসম্ভব। 15-20 মিটার দূরেই পানাগড় মোরগ্রাম হাইওয়ে অলস ভঙ্গিতে গা এলিয়ে শুয়ে আছে। তারপরে উঁচু নিচু ফাঁকা মাঠ, কিছু চাষ জমি, পুকুর, আরো দূরে ক্যানেল। আলপথ ধরে নিমাই একদিন ঘুরে এসেছিল অনেকটা। তুমি আজও পাবলিক আছো মাইরি নিমাইদা, ফ্ল্যাট বানাচ্ছ এদিকে আর মন পড়ে থাকে তেপান্তরের মাঠের দিকে। লজ্জা পায় নিমাই। নীলু খুব একটা ভুল কথা কিছু বলেনি, মুখে এক টুকরো হাসি ঝুলিয়ে বলে, এত এত ফ্ল্যাট বানালাম, এরকম জায়গা দেখেছিস কখনো? তুইও তো আমার সঙ্গে কম জায়গা ঘুরিসনি। নীলু একটা বিড়ি ধরিয়ে বলে, কথাটা মন্দ বলনি। যেখানেই যাই ঘিঞ্জি এলাকা, চারপাশে দোতলা তেতলা বাড়ি, গলি রাস্তা, নর্দমা, গুমটি, দোকান। এরকম ফাঁকা জায়গা জুটেছে কোথাও? এত সুন্দর হাওয়া দেয় যে গরম লাগেই না। নিমাইয়ের ফোনটা বাজছে। মুখার্জি বাবু। নিমাই ফোনটা রিসিভ করতেই মুখার্জি বাবু দিক থেকে বললেন, সেন্টারিং এ কাজ কমপ্লিট, কাল তো ঢালাই। নিমাই হ্যাঁ বলতেই মুখার্জি বাবু আবার বলেন, সবকিছু ঠিকঠাক দেখে নিয়েছো তো? আগের রডগুলো কোয়ালিটি নাকি খারাপ ছিল? হ্যাঁ, যেগুলো ডিফেক্টিভ সেগুলো ফেরত পাঠিয়ে দিয়েছি। নিমাইকে হাতে ধরে কাজ শিখিয়েছিল বাসুদেব কাকা। ক্লাস 8-এ পড়ার সময় বাবা মারা যাওয়ায় মার ছোট ভাই বোনকে নিয়ে সংসারটা তখন পালছেরা মাস্তুল ভাঙা জাহাজ। বাসুদেব কাকা তখন কম সাহায্য করেনি। ইটের গাঁথনির কাজ, রড বাঁধার খুঁটিনাটি, ঢালাই পোক্ত করার কারিকুরি পাখি পড়ার মতো করে শিখিয়েছিল। নিমাইদা, একটা কথা ছিল। ঘাড় ঘুরিয়ে দেখে মধু। দাঁড়াবার ভঙ্গিটা কেমন গোলমেলে। কম দিন তো এদের সঙ্গে কাজ করছে না নিমাই, ঘাত ঘোঁত সব চেনে। জিজ্ঞেস করে, কি হলো? মধু একটু আমতা আমতা করে বলে, বাড়ি থেকে ফোন করেছিল, ছেলেটার শরীর খারাপ, কদিনের ছুটি পেলে ভালো হয়। সাপের হাঁচি বেঁধে চেনে। মধুর হাত কচলাবার ভঙ্গি দেখে এই ভয়টাই পেয়েছিল নিমাই। মেদিনীপুরে বাড়ি মধুর। ছেলেটা মিস্ত্রি ভালো, কিন্তু বড্ড ঘরমুখ। একটানা বেশি দিন বাইরে থাকতে পারে না। নিমাই জানতে চায়, কি হলো ছেলের? বউ বলল, ধুম জ্বর, খিঁচুনি হচ্ছে। বছর 3 বয়স বোধহয় ছেলেটার। অতটুকু ছেলের জ্বর খিঁচুনি হলে তো ছাড়তেই হয়। তবু নিমাই কথা বলে নেয়, যাবি যে কাল তো ঢালাই। মাথা না তুলে মধু বলে, পরশু যাব। ফিরবি কবে? ছেলেটা জ্বর কমলেই চলে আসবো। সেটা যেন মনে থাকে। গলাটাকে একটু গ্রাম ভারী করে নিমাই। সেবারের মতো 1 মাস টিকি দেখা না পেলে কিন্তু কাজে রাখতে পারবো না, মনে রাখিস কথাটা। ঘাড় নেড়ে চলে যায় মধু। নিমাই ভালো করে জানে দিন 10 আগে আর এমুখো হবে না মধু। মালিকদের বললেও এখন এক্সট্রা লোক পাওয়া মুশকিল। অনেকগুলো প্রজেক্ট একসঙ্গে চলছে। ফ্ল্যাট ব্যাপারটাকে সহ্য করতে পারতো না বাসুদেব কাকা। মুখ বেঁকিয়ে বলতো, ও পায়রার খোপে থাকবে কে? দম বন্ধ হয়ে যাবে না? উঠোন নেই, ব্যালকনি নেই,
মানুষ থাকে? ভাগ্যিস আজ বেঁচে নেই বাসুদেব কাকা, নইলে কথাগুলো বেবাক গিলতে হতো। পায়রার খোপে থাকাটাই আজ মানুষের সব থেকে বড় পছন্দ। একে তো বাড়ি করার জন্য জমি পাওয়াটাই কঠিন, অনেক সাধ্য সাধনা করে জমি পাওয়া গেলেও 7-17 ঝামেলা। অতিষ্ঠ হয়ে লোকে এখন রেডিমেড ফ্ল্যাটের দিকে ঝুঁকছে। প্রমোটার হাতে টাকা দাও আর ফ্ল্যাটের চাবি বুঝে নাও, ফ্ল্যাটে ঢুকে কোলাপসেবল টেনে দরজা বন্ধ করে দাও, ব্যাস বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্ক শেষ। রাতের খাওয়া দাওয়া সেরে বিড়ির বান্ডিল আর দেশলাই নিয়ে সিঁড়ি দিয়ে 4তলার ছাদে উঠে এলো নিমাই। সিঁড়ির প্ল্যানটা মোটেই পছন্দ হয়নি নিমাইয়ের, আরো 6 ইঞ্চি চওড়া করা উচিত ছিল। অবশ্য লিফট থাকলে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর ছাড়া সিঁড়ি ব্যবহার করবেই বাকি। দু মাথায় দুটো হ্যালোজেন সারা রাত জ্বালানো থাকে। বিড়িটা ধরিয়ে একটা শুকটান মেরে ছাদটার দিকে তাকায় নিমাই। ভুল হলো, ছাদ কোথায়? এখন তো লোহার খাঁচা, সরু মোটা রডের কঙ্কাল। কাল সকাল থেকে আবার এক দফা যুদ্ধ। ঢালাইয়ের লেবারগুলো সকাল 7টা 7:30টার মধ্যে ঢুকে পড়বে। সারাদিন ঢালাই মেশিন দুটোর আর্তনাদ আর 5 মিশালি হট্টগোল। সেকেন্ড ফ্লোরে ঢালাই দিন একটা লিফটিং মেশিন বিগড়ে যাওয়ায় কি দুর্ভোগ। রাত 10টা বেজে গিয়েছিল ঢালাই শেষ হতে। সব ঠিকঠাক চললে সন্ধ্যের মধ্যেই সিমেন্টের পুরু চাদর মেখে লোহার খাঁচা নধর আদুল ছাদ হয়ে দাঁড়াবে। সকাল বিকেল জল ঢেলে তখন তাকে সোহাগ করো, কংক্রিট আস্তে আস্তে লোহার মতো নিরেট হয়ে যাবে। ফোনটা বাজছে, নীলু ফোন করেছে। বিড়ির টুকরোটা ছুঁড়ে ফেলে ফোনটা ধরে নিমাই। কি হলো? কোথায় তুমি? কেন ছাদে? নেমে এসো নিচে। কেন বলবি তো? আরে ফ্যাচাং বেঁধেছে। তুমি মধুকে ছুটি দিয়েছো? হ্যাঁ, ওর ছেলে নাকি শরীর খারাপ, সেই শুনে কমলা এখন ঝামেলা করছে, ওরও ছুটি চায়, শালির বিয়ে। মালিকে গিয়ে বলুক না, তুমি এসে বলো। যাচ্ছি একটু পর। যত সব ফাঁকিবাজদের নিয়ে কাজ। 1 মাস ঘর ছেড়ে থাকতে না থাকতেই প্রাণ আইঢাই করে বেটাদের। নিমাই নিজে একটা প্রজেক্ট চলাকালীন ঘরমুখো হওয়াটা পছন্দ করে না। অবশ্য ঘরের টান হবেই বা কি করে? বিয়ের 16-17 বছর পরেও বাচ্চা কাচ্চা না হওয়া, একটা সংসার, একটা বাঁজা বউ আর রড সিমেন্টে আকণ্ঠ ডুবে থাকা একটা মিস্ত্রিকে নিয়ে ঘর হয়ে ওঠে না। অথচ বাড়ির সুন্দর প্ল্যান এঁকে কায়দা কানুন করে নিজের হাতে বাড়িটা বানিয়েছিল নিমাই। কিন্তু বানাবার কিছুদিন পরে বুঝলো প্রমোটারদের মতো একটা বাড়ি গড়েছে নিমাই। 5 তলার বদলে 1 তলা, এই যা তফাৎ। 800 স্কোয়ার ফিটের ইট পাথরের ঘেরাটোপে দুটো প্রাণী ঘর ঘর করে হাঁপসে মরে। অনেকদিন পর্যন্ত নিমাই আর নিমাইয়ের বউ বিশ্বাস করেছিল আসবে, ফুটফুটে একটা ফুলপরি ঠিক আসবে, খোলা দরজা দিয়ে তার নুপুরের শব্দ ঠিক শুনতে পাবে, নয়তো জ্যোৎস্নার আলো মেখে পঙ্খিরাজ ঘোড়ায় চেপে টুপ করে ছাদে নামবে কোন আকাশকুমার। আসে তো, অনেক সময়ই আসে। তাদের পোড়া কপাল তাদের কোলে আসেনি, আর আসেনি বলেই তাদের বাড়িটা কোনোদিন আর ঘর হয়ে ওঠেনি। নীলু ঠিকই বলেছিল, রাতে দারুণ হাওয়া দেয়। জ্যোৎস্নাটাও আজ ফিনকি দিয়েছে খুব। সামনের রাস্তার মুখে দাঁড়িয়ে থাকা ট্রান্সফরমারের মাথা ছাপিয়ে চাঁদটা এখন প্রায় মাঝ আকাশে। হাইওয়েতে ওঠার আগের পাকুর গাছটার মাথায় জ্যোৎস্নার ঝালর আর জরির কাজ পাতার ফাঁকে ফাঁকে। কি ভেবে অনেক দিন পর বউকে ফোন করে নিমাই। ভালো আছো শ্যামলী? জানো, আমি এখন জ্যোৎস্নায় চান করছি। ঢালাইয়ের পরের দিনটা মোটামুটি অঘোষিত ছুটি, কাজের চাপ হালকা, এবেলা ওবেলা ভালো করে শুধু জল ঢালা। কাল কোনো অসুবিধা হয়নি, সন্ধ্যের আগেই ঝামেলা শেষ। কয়েক বস্তা সিমেন্ট, হাফ গাড়ি বালি আর পাথর পড়ে আছে। মুখার্জিবাবু আবার এক খদ্দের ধরে এনেছিলেন। শাঁসালো পার্টি দেখলেই বোঝা যায়। দামি গাড়ি থেকে স্বামী স্ত্রী আর একটা গাবলু গুবলু বাচ্চা নামলো। খুব উৎসাহ নিয়ে মুখার্জিবাবু ফ্ল্যাটের পজিশন বোঝাচ্ছিলেন। ভদ্রলোক ভদ্রমহিলা দেখে বোধহয় খুশি হলেন, কিন্তু বাচ্চাটা বারবার ছুটে যাচ্ছিল হাত 20 দূরে ছিমছাম অফ হোয়াইট দোতলা বাড়িটার দিকে। বাড়ির সুন্দর গোছানো বাড়িটা, সামনে এক ফালি মৌসুমি ফুল, গ্রিল বারান্দার রেন ওয়াটার পাইপ বেয়ে মাধবীলতা উঠেছে উপরে। বাড়ির নামটাও অন্যরকম, স্বরলিপি। বুড়ো বুড়ি থাকে, ছেলে বউ কালে ভদ্রে দেখা করতে আসে। মুখার্জিবাবু কাল খুব জব্দ হয়েছেন ছেলেটার কাছে, বাচ্চাটার কাছে। হাসি হাসি মুখে জানতে চেয়েছিলেন, কি গো টুকাই বাবু, কোন ফ্ল্যাটটা তোমার পছন্দ? কোথায় থাকবে তুমি? 2nd ফ্লোর, 3rd ফ্লোর না 4th ফ্লোর? বাচ্চাটা মা আবার পাশ থেকে বলেন, বলো বলো আঙ্কেলকে বলো, সাউথ ফেসিং ফ্ল্যাট নেব।
বাচ্চাটা চোখ মুখ মুচকে কি যেন ভাবলো, আমি এখানে থাকবো না, এটা বিচ্ছিরি। বাচ্চাটা বাবা বোঝাতে চেষ্টা করেন, না বেটা, এটা তো এখনো পুরোপুরি তৈরি হয়নি, কমপ্লিট হয়ে গেলে দেখবে কি সুন্দর লাগবে। জোরে জোরে মাথা নাড়ে বাচ্চাটা, একদম না, একদম না, আমি ওই বাড়িটাতে থাকবো। স্বরলিপির দিকে আঙুল তোলে বাচ্চাটা। মুখার্জিবাবু অপ্রস্তুত, বাপমাও তথই বচ। ভদ্রলোকরা চলে যাওয়ার সময়ও নিমাই শুনতে পায় বাচ্চাটা মায়ের আঙুল ধরে বলছে, ওই বাড়িতে একটা দাদুকে দেখলাম, চলো মাম্মাম, দাদুটাকে গিয়ে বলি আমরা থাকবো। মুখার্জিবাবু পরে দেঁতো হাসি হেসে নিমাইকে বলেছিলেন, 2-4 দিনের মধ্যে অ্যাডভান্স করবে, হাই পোস্টেড গভর্নমেন্ট অফিসার। বাচ্চাটার পছন্দ নয় দেখলাম। বাচ্চা তো, মুখার্জিবাবু আমল দেন না, বোঝে কি? মুখার্জিবাবুর পাশ থেকে সরে এসে নিমাই কয়েকটা শব্দকে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিল। বোঝে না নাকি ঠিক বোঝে? নিমাইদাকে নিয়ে মাঝে মধ্যে এমন ঝামেলা হয় যে বিরক্তি লাগে নীলুর। লোকরা যখন কাজের মধ্যে থাকে তখন একরকম, 8-5 জন মিস্ত্রির এক চুল ভুলও নিমাইদার চোখ এড়িয়ে যাবে না। আবার এক এক সময় কি ভূত যে মাথায় চাপে, হাঁ করে তখন আকাশ দেখবে, মাটি দেখবে, গাছপালা দেখবে। এই তো এক্ষুনি মুখার্জিবাবু ফোন করেছিলেন, ফ্ল্যাগ দেখতে এক পার্টি আসছে। তা নিমাইদার ফোন সুইচ অফ। নরেশ বড় থলে হাতে বাজার সেরে ফিরছিল, ওকেই পাকড়ালো নিমাই, ওকেই পাকড়ালো নীলু। নিমাইদাকে দেখেছিস? হাই রোডের ওদিকে যেতে দেখেছিলাম, ফেরেনি। নরেশের কথা উত্তর না দিয়ে নীলু হাই রোডটা পেরিয়ে আসে। এবড়ো খেবড়ো ঘাস জমি গিয়ে মিশেছে চাষের খেতে। বৃষ্টি এবার ভালোই হয়েছে। ছোট ছোট সবুজ ধানের চারা চাদরের মতো ক্ষেত জমিকে ঢেকে রেখেছে। চাদরের ফাঁকে ফাঁকে কলকার কারুকাজের মতো সরু সরু আলপথ জেগে আছে। তেমন একটা আলের উপর বসে জল কাদা দিয়ে কিছু একটা বানাচ্ছে নিমাই। পাশে গিয়ে দাঁড়ায় নীলু, ঘাড় ঘুরিয়ে তাকায় নিমাই। নীলু জিজ্ঞেস করে, কখন থেকে খুঁজে মরছি তোমাকে, ফোন সুইচ অফ, কি করছো এখানে? নিমাই নীলুর দিকে না তাকিয়ে উত্তর দেয়, ঘর বানাচ্ছি। রেগে উঠতে গিয়েও হেসে ফেলে নীলু, কি ছেলে মানুষই করছো, বাচ্চা নাকি তুমি? জল কাদা দিয়ে কি ঘর হয়? হয় রে বোকা, ঘরটাই হয় বটে। ইট বালি পাথর রড সিমেন্ট লাগবে না তো, ওগুলো দিয়ে খাঁচা হয়, ঘর হয় না। মুখার্জিবাবু ডাকছে তোমাকে, পার্টি আসবে, আসুক গে। মুখার্জিবাবু বল নিমাই মিস্ত্রি আর ফ্ল্যাট বানাবে না। ঠিক যখন নীলু ভাবছে মাথাটা কি একেবারেই বিগড়লো নাকি নিমাইদার, ঠিক তক্ষুনি কিছু আশ্চর্য অথবা খুব স্বাভাবিক ঘটনা ঘটলো। মেঘের ফাঁক গলে বেরিয়ে আসা সূর্যটা একবার বেলা শেষের আলো ফেললো চরাচরে। ক্যানেলের দিক থেকে শনশন শব্দে ছুটে এলো এক দামাল কিশোর হাওয়া। ক্ষেতের জল মাটি থেকে উঠে এলো প্রিয় গন্ধ। বিরক্তি মুছে গিয়ে অনিঃশেষ বিস্ময় আর কৌতূহল অনড় করে দেয় নীলুকে। দেখতে দেখতে কেমন নেশা ধরে যায় নীলুর। জল কাদার তোয়াক্কা না করে নিমাইয়ের পাশেই বসে পড়ে। নিমাই শুধায়, কি হলো, তুই আবার বসলি কেন? বারে, না বসলে তোমাকে যোগান দেবে কে? পাটে বসা সূর্য কিছুক্ষণ ধরে দুই ওস্তাদ মিস্ত্রির ঘর বানাবার দৃশ্য দেখতে লাগলো। আকাশ ছেড়ে চলে যাওয়ার আগে চাঁদকে বলে গেল আলোর যোগান দিতে। আলো ফেললো জ্যোৎস্নাময় চাঁদ। নীলু শুনতে পেল নিমাই বিড়বিড় করে বলছে, জানো বাসুদেব কাকা, আমি এতদিন পরে একটা ঘর বানাচ্ছি, একটা সত্যিকারের ঘর। নমস্কার। সুন্দর গল্প। আমরা আরো দুটো গল্প শুনে নিলাম। এবার আমি আর একবার মানুষকে ডাকবো। মানুষ, তুমি কি বলতে পারবে? তুমি কি শুনেছো? একবার তোমার এটা, হ্যাঁ শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন, এটা একটা সেকেন্ড। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, শুনেছি। আচ্ছা, আমি কি এই শ্রীকান্ত দা আর এই লাস্ট যে দুটো গল্প পড়ালো সেই দুটোই আর কি বলবো তো? সুব্রত দার এই দুটো গল্পই আলোচনা। হ্যাঁ, প্রথম দুটো গল্প সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, আমি লাস্টে যদি পারি 1-2 লাইন জুড়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমি দুটো গল্পই ভালো করে শুনেছি, আর একদম প্রথম থেকে শেষ অবধি যতটা পেরেছি। ঠিকঠাক ডিস্টার্ব হয়েছে কিন্তু শুনেছি পুরোটাই। এই একটা জিনিস শ্রীকান্ত তার গল্প সম্পর্কে যেটা বলতে না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে যে এটা 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 বহু ক্ষেত্রে, মানে আমার অনেকেই বলেন এটা,
যে বিষয়টা গল্পের ক্ষেত্রে খুব একটা বড় কিছু নয়, এই বিষয়টাকে আমরা কেমন ভাবে পেশ করলাম পাঠকের কাছে সেটা শেষ পর্যন্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। শ্রীকান্তদার গল্পের ক্ষেত্রে আমি যদি একটা চরিত্রকে খুব সাধারণ হিসাবে ধরি, যে সে বহু নারীর সঙ্গে অনুসঙ্গ করছে, সঙ্গ করছে, তাদের সঙ্গে প্রেম ইত্যাদি করছে এবং শেষ অবধি সে একটা ডিফেন্সে চান্স পাচ্ছে এবং দেশের জন্য প্রাণ দিচ্ছে, যদি এইভাবে ধরি গল্পটাকে, তাহলে আমার গল্পটাকে একটা খুব ফ্ল্যাট গল্প বলে মনে হয়, যে একটা বিষয়, এরকম বিষয়, খুব সাধারণ বিষয়, এরকম একটা বিষয় নিয়ে কেন শ্রীকান্তদা বলতে গেলেন। কিন্তু আমি এই গল্পটাকে যখন একটা শ্রীকৃষ্ণের জীবনের অনুষঙ্গে ধরি, তার শ্রীকৃষ্ণের জীবনের পর্বে পর্বে ভাগ করে যখন আমি চিহ্নিত করতে পারি অবশ্যই একটা সাধারণ মানুষের জীবনকে, এবং পাশাপাশি তার মধ্যে আমরা প্রচুর বৈষ্ণব অনুষঙ্গকে পাশাপাশি আনি, বৈষ্ণব পদাবলীকে আনি, পূর্ব রাগকে আনি, মাথুরকে আনি, আমরা অদ্ভুত আশ্চর্য হয়ে যেটা এই গল্পের মধ্যে লক্ষ্য করি, ওই প্রথমে যেটা বলছিলাম যে কেমন ভাবে বলা হচ্ছে, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। যে একটা সাধারণ বা আমাদের বহু মানুষের মধ্যেই যে একজন করে অদ্ভুতভাবে শ্রীকৃষ্ণ থাকতে পারেন, শ্রীকৃষ্ণের জীবন থাকতে পারে, এবং আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণের জীবনও তো কোথাও গিয়ে তার রাজনীতি এবং পরার্থে একটা দেশের জন্য কোথাও ব্যয় করা হয়েছিল। আমরা আশ্চর্য হয়ে দেখি যে এই গল্পটাতে একটা সাধারণ মানুষকে কিভাবে প্রায় দেবত্বে উন্নীত, বা আমরা মিথিক্যাল চরিত্র, মানে মিথিক্যাল চরিত্র বলাটা অনেক ভালো হবে, যারা পৌরাণিক চরিত্রে এমনভাবে মানে উত্তরণ করেন লেখক, শুধু উত্তরণ করেন নয়, আমরা এটার সঙ্গে আরো একটা সাংঘাতিক বার্তা জড়িয়ে আছে এই গল্পের মধ্যে। গল্পের মধ্যে বার্তাটা হচ্ছে এটাই, যে আমরা সব সাধারণ মানুষই কৃষ্ণের মতো হয়ে উঠতে পারি, তার মতো আমরা প্রেমে সাড়া দিতে পারি, তার মতো করে আমরা প্রেমের ভিন্ন ভিন্ন স্তরকে জীবনে আবিষ্কার করতে পারি। আবার যখন দেশের আহ্বান আসে তখন আমরা সমানভাবে ঝাঁপিয়ে পড়ে সেই মহান জায়গাটাকে হতে পারি। তো ফলে এই 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 সাধারণ একটা জায়গার একটা চরিত্রকে দিয়ে তিনি নামকরণ করেছেন, কিন্তু গল্পের শেষে যখন আমরা পুরো সামগ্রিকভাবে একটা জীবন চরিতকে মেলাই, মানে শ্রীকৃষ্ণর চরিতকে আমরা মেলাই, তখন কিন্তু এই গল্পের কেন্দ্রীয় চরিত্র আর খুব সাধারণ থাকে না। ফলতই আবার বলতে হয় যে গল্পটাকে তিনি যেভাবে বলেছেন সাধারণ বিষয়বস্তু, কিন্তু গল্পটাকে যেভাবে তিনি উপস্থাপন করেছেন, এই উপস্থাপনাটা কিন্তু জন্য তাকে একটা কোথাও ধন্যবাদ, একটা সাধুবাদ জানাতেই হয়। সুব্রতদার যে গল্প সেটা পড়তে মানে ইনফ্যাক্ট শুনতে শুনতে মানে আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা দারুণ গল্প আছে, নদীর বিদ্রোহ। শ্রীকান্তদা নিজে, মানে যারা এখানে শিক্ষক আছেন তারা হয়তো গল্পটা জানবেন, কেননা হয়তো পাঠে পড়ানো হয়। তো সেটা হচ্ছে যে আমরা সেখানে ওই মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের কোথাও একটা জায়গা আছে যে সে একটা সাধারণ, মানে সরকারি চাকরি করছে, একটা বস্তুবাদের মধ্যে থাকছে, কিন্তু সে মাঝে মধ্যেই নদীকে দেখতে বেরিয়ে পড়ে। এই সুব্রতদার গল্পটা শুনতে শুনতে আমি কি আশ্চর্যভাবে আবিষ্কার করছিলাম এই নিমাই চরিত্রকে, যে সে আজকের যুগে এই যে যারা ফ্ল্যাট বাড়ি বানায়, মানে একটা সাধারণ অভিজ্ঞতা, মানে আপনাদের হয়তো সবারই আছে, নতুন করে বলার কিছু নেই। আপনারা সবাই লক্ষ্য করে দেখবেন যে যারা সাধারণত ফ্ল্যাট বাড়ি বানায় বা ফ্ল্যাট বাড়ির সঙ্গে যুক্ত থাকে, তাদের একটা খুব কাঠখোট্টা টাইপ ব্যাপার থাকে, মানে এতটাই তাদের বস্তুতান্ত্রিকতার ব্যাপার থাকে তাদের মধ্যে। আপনি এই নিমাই চরিত্রের মতো এই যে একটা কাব্যিক চরিত্র, প্রকৃতির অনুষঙ্গের কাছাকাছি পৌঁছে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু সেই অর্থে থাকে না, বা তারা এই যে আলাদা করে আবিষ্কার করতে পারে, একটা ফ্ল্যাট এবং ঘরের মধ্যে পার্থক্যকে তারা আবিষ্কার করতে পারে, এমনটা তাদের দেখে মনে হয় না। এখন আমরা যে ধরনের ফ্ল্যাট বাড়ি যারা বানায়, মানে গল্পের শিরোনামের সঙ্গেও একটা অদ্ভুত ব্যাপার আছে, যে যারা ফ্ল্যাট বাড়ি বানায় তারা আদতে এই ধরনের চরিত্র হয় না। যারা ফ্ল্যাট বাড়ি বানায় তারা খুব কাঠখোট্টাটাই, তাদের মধ্যে পোয়েটিক ব্যাপার থাকবে না, এটাই স্বাভাবিক। এই জায়গাটায় এই গল্পটার এটাও একটা প্রসাদ গুণ, যে কোথাও গিয়ে ঘটনা সাহিত্যে পরিণত হয়। কারণ আমরা এই ধরনের চরিত্র দেখতে পাই না। আমরা যারা ফ্ল্যাট বাড়ি বানায়
যারা আজকে একটা ফ্ল্যাটকে এ করে, তাদের সবার মধ্যে এমন একটা বস্তুবাদী গুণ থাকে যে তাদের মধ্যে আমরা কোথায়, কার মধ্যে কি কাব্যিক কোন, কারা ঘর বানাবে, এরকম কোথায় আমরা খোঁজ করতে যাব। এই জায়গাটায় গল্পটা কোথাও গিয়ে আমার মনে হয় যে আমাদের জীবনের যে ঘটনা সেটা খুব সাহিত্যে উত্তরণ হয়, এবং শেষ অবধি এই গল্পটা সত্যি উত্তরণ দিয়েই শেষ হয় যে আমরা এরকম একটা দেখে, হয় না, হবে না, কোনোদিন হবে না, যেটা হবে না সেটাই সাহিত্য। তো ফলে এই গল্পটা কোথাও গিয়ে সাহিত্য উত্তরণ এই জায়গায় হয় যে আমরা শেষ পর্যন্ত কোথাও না কোথাও গিয়ে এটা ভেবে একটা আত্মপ্রসাদ অনুভব করি যে এরকম একজন মানুষ যে যে আসলে কবি হতে পারে, যার মধ্যে একটা প্রকৃতির চেতনা থাকতে পারে, সে কাব্যিক মুহূর্তকে প্রকৃতির মধ্যে আবিষ্কার করতে পারে, অথবা সে একেবারে একজন আদর্শ মানুষ যেরকম হয়, সে যে মানে জীবিকার মধ্যেই থাকুক না কেন, সে শেষ অবধি ঘরকে যে প্রকৃতির অনুষঙ্গে সূর্যের আলো ইত্যাদি যে জায়গাতে যেভাবে সে গঠন করছে, যেভাবে সে বাঁধছে, এই ফ্ল্যাট বাড়ির জায়গা থেকে, একটা কংক্রিটের জায়গা থেকে, জঙ্গল থেকে সরে এসে, সেটা কোথাও আমাদের মধ্যে আজকের এই অদ্ভুত কংক্রিটের সাংঘাতিক পৃথিবীতে, বস্তুবাদী পৃথিবীতে আমাদের কোথাও ভরসা জাগায়। তো ফলে এই দুটো গল্পের ক্ষেত্রেই আমার কোথাও গিয়ে শেষ পর্যন্ত মানে যে ধরনের একটা কমন ব্যাপার আছে এই দুটো গল্পের মধ্যে, একটা যে এই গল্পটার মধ্যে আমরা যে ধরনের মানুষকে যে পর্যায়ে আমরা সাধারণত উন্নীত হওয়ার কল্পনা করতে পারি না, দুটো গল্পের ক্ষেত্রে সেই মানুষদেরকে কিন্তু সেই পর্যায়ে উন্নীত করার একটা চেষ্টা আছে। তো সামগ্রিকভাবে প্রতিক্রিয়া আমি একটা কথাই বলতে চাইবো যে দুটো গল্পই বলার ধরনটা বা সাহিত্য উত্তরণ, সুব্রতা গল্পটার ক্ষেত্রে যেটা বলছিলাম, যে দুটো ক্ষেত্রে কিন্তু আমার ভালো লেগেছে। আমি দুই গল্পকারকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, বিশ্বজিৎ হাত তুলেছেন, বিশ্বজিৎ পান্ডা, কিছু হ্যাঁ বলবেন? আমি একটু বলবো মানুষের বলা প্রসঙ্গে আছে। আমি চারটে গল্প নিয়ে বলি। আজকে তো বীরভূমের মাটি, মানুষ এবং মাস্টারমশাইয়ের গল্প শুনলাম, চারটে গল্প। আমি প্রথম ওই ধ্রুবর গল্পটাই বলি। সত্যি এত অসাধারণ লেগেছে গল্পটা, শেষ পর্যন্ত এটা কবিতার মতো। এই কবিতার মতো কথাটা বললাম এই কারণে, শ্রীকান্তর গল্পে এত বেশি কবিতার উদ্ধৃতি রয়েছে। সেই প্রসঙ্গটা আসবো বলে আমি ধ্রুবজ্যোতির গল্পটা নিয়ে বললাম। যুগান্তরদা চমৎকার আলোচনা করেছেন, এবং ওই শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ধরে ঘুমোবো, ভাস্কর চক্রবর্তীর কবিতা, সেই পৌষ মাসের অপেক্ষায় আমরা থাকি। আর আমি এর পরে যে সব্যসাচী ধর তিনি পড়লেন, তার গল্প নিয়ে আমার মনে হয়েছে, আমিও যুগান্তরদার সঙ্গে সহমত, কিন্তু আরো বেশি বর্ণনাত্মক লিখেছে, একটু বেশি বর্ণনাত্মক, মানে যে ক্রাইসিসগুলো বর্ণনার ভেতর দিয়ে এসেছে, যতটা না ঘটনা পরম্পরায় এসেছে তার থেকে অনেক বেশি বর্ণনার ভেতর দিয়ে এসেছে। এবং একটা জায়গায় আমার মনে পড়ছে, এরকম অনেকগুলো জায়গা আছে যে ক্ষয়, লয়, এই যে হয়, ঘোড়া, এই ব্যাপারটাকে মেলাচ্ছেন। এই মেলানোগুলো গল্পে, মানে গদ্যে যে গতিতে এগোচ্ছিল সেখানে না কানে লাগছে না, আলাদা মাত্রা যোগ হয়। আমার মনে হয়েছে এই অনুপ্রাসগুলো এই গল্পের ক্ষেত্রে ঠিক আসছে না। শ্রীকান্তর গল্পের সম্পর্কে মানুষ যা বলেছে আমি একেবারে উল্টো কথা বলবো বলেই মূলত আমি হাত তুললাম এবং এলাম। সেটা হচ্ছে, এটা ঠিক কথাই যে একটা গল্পের কি করে বলা হলো সেটাই আসল কথা, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, কি বলা হচ্ছে তা নয়। কিন্তু আমার মনে হয়েছে শ্রীকান্তর গল্পটা গল্পের থেকে বেশি যেন গল্পের নোট বই হয়ে গেছে। এতটা ব্যাখ্যা, পুরোটা ব্যাখ্যা করতে করতে যাওয়া, ছেলেটির নাম রামকানাই, তার বাড়ির গ্রামের নাম, তারপরে বৈষ্ণব পদাবলীর অনুষঙ্গ, এতগুলো দিচ্ছেন যেন প্রতি মুহূর্তে প্রমাণ করা হচ্ছে যে আসলে আমি যে কৃষ্ণ মথুরার কথা আমরা জানি, পড়েছি, যে মিথ, সেই মিথকে আমি আজকের যুগে দাঁড়িয়ে তার একটা নতুন করে বিনির্মাণ করছি। এইটা না প্রতি মুহূর্তে বলতে বলতে গেছেন, গল্পের ভেতর থেকে হয়নি। এবং যে পদাবলীর লাইন টাইনগুলো এত বেশি করে দিয়েছেন, সেটা আর একটু কম দিলেও খুব একটা কিছু এসে যেত না। আমার মনে হয়েছে এই গল্পটা বড় বেশি ব্যাখ্যামূলক, এবং সেই ব্যাখ্যাটা মানে পাঠকের কোনো স্পেস নেই। পাঠকের একটু স্পেস থাকলে ভালো হতো। সুব্রতর গল্প নিয়ে কিচ্ছু বলার নেই, শুধু আমার একটা অভিযোগ, একটা সুব্রতর গল্প আসলে কি করে মায়া, মমতা ইত্যাদি দিয়ে একটা বাড়ি ঘর হয়ে ওঠে,
সেটাই দেখিয়েছেন। আমার নামকরণটা খারাপ লেগেছে, যেভাবে ফ্ল্যাট তৈরি হয়, কিন্তু এই গল্পের যে বিষয়বস্তু সেক্ষেত্রে আমার মনে হয়েছে সুব্রতর নামটা যথাযুক্ত হয়নি, অতটা ব্যঞ্জনাধর্মী হয়নি। ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কি কিছু বলবেন? আর কারো এই 4টি গল্প সম্পর্কে কিছু বলবার আছে? যদি একটু হাত তোলেন বা বলেন, আমরা বুঝতে পারবো। সর্বাণীকে বলতে বলো। আমার তো সত্যি, আমি মানে বীরভূমের গল্প শুনে প্রথম যে গল্পটা, দিবুর গল্পটা, যে গল্পটা শুরু হচ্ছে এবং গল্পটা যেভাবে একটা অঞ্চলকে যেন তুলে আনছে গল্পটা, আমি বেশি কথা বলবো না, আমি 3-4 লাইন কথাই বলবো। তো আহ, মানে সব গল্পগুলোই আমার কিরকম লেগেছে একটু প্রতিক্রিয়া না দিলে যেমন লাগে, সেই জন্য বলছি। আমার তো অতটা সময় নেই, আমি 1 লাইন করেই বলি। তো গল্পটা যেভাবে ধ্রুব ধ্রুব পড়েছে অত্যন্ত স্পিডে, কত স্পিডে গল্পটা না পড়লে পারতো, আরেকটু টেনে পড়লে ভালো হতো। তো গল্পটা যেভাবে নির্মাণ বিনির্মাণ দুটোই, মানে এত, বয়সের কথা আমি বলছি না, লেখক তো আর বয়স দিয়ে হয় না, কিন্তু কি ভালো হাত, খুব ভালো হাত ছেলেটির। আমি এই প্রথম ওর লেখা, সেইভাবে আমি খেয়াল করে, আনন্দমেলায় নিশ্চয়ই পড়েছি, তো খেয়াল করে পড়িনি। আমি শারদীয়াটার উপন্যাসটা অবশ্যই পড়বো। আমার এই বলার কথা যে খুব সম্ভাবনাময় লেখক, খুব সম্ভাবনাময় লেখক। উনি তো বয়স কম, আরো অনেক লিখবে। খুব ভালো লেগেছে, অঞ্চলকেও তুলে ধরেছে এত সুন্দর। এই যে একটা মানুষ, আমরা বুঝতে পারছি যে মানুষটা কিভাবে তার স্বপ্নটাকে গড়ে তুলছে, সেই স্বপ্ন গড়ে তোলা স্বপ্নটা সব দিক থেকে ঘাত প্রতিঘাতের মধ্যে সেটা কিভাবে আবার শেষ হয়ে যাচ্ছে স্বপ্নটা, কিন্তু সে যে জায়গাটায় ছিল সেখানেই ফিরে আসছে এবং তার কি অবস্থা হচ্ছে। এই যে গল্পটা বলাটা ভারী সুন্দর, ভারী সুন্দর বলা। দ্বিতীয় গল্পটাও আমার ভালো লেগেছে, যদিও গল্পটায় একটু স্বপ্নের মতো লেগেছে আমার। ওই যে সেথো সেথো যাচ্ছে, তীর্থযাত্রীদের তাদের কাছে চোটে করছে, এবং ওই অঞ্চলটাও আছে, ওই অঞ্চলের যে মানুষদের যে অসহায়তা, ওই অঞ্চলটাকেও কোথাও যেন দেখতে পাচ্ছিলাম। এইটা আমার সবচেয়ে ভালো লেগেছে, যে একটা অঞ্চল থেকে এরা গল্প করতে এসছেন, সেই অঞ্চলের বালি মাটি নদী সব উঠে আসছে আমাদের কাছে। এই যে জায়গাটা, এটা বড় প্রাপ্তি, বড় প্রাপ্তি। আমার প্রাপ্তি হয়েছে। ও যদিও যেটা বিশ্বজিৎ বলেছে কথাটা ঠিকই, মানে একটু বলার মধ্যে দিয়ে থাকলে ভালো হতো, বর্ণনার মধ্যে দিয়ে গেছে গল্পটা। কিন্তু খচ্চর যখন ঘোড়া হয়ে আসে, সে যখন বছরের পর বছর থেকে যায় জীবিত হয়ে, সেখানে তো মিথ আছেই, সে তো বলাই, সে তো স্বপ্ন, সে তো কল্পনা। আর তৃতীয় গল্প, শ্রীকান্তর গল্প, শ্রীকান্তর এই গল্পটাই আমার মনে হয়েছে বিশ্বজিতের সঙ্গে আমিও অনেকটা একমত। গল্পটা ও যেভাবে নিয়ে গেছে, নির্মাণের দিকটাই বেশি। শ্রীকান্তর গল্প অনেক অনেক স্বাভাবিকভাবে যায়, এমনিতে অনেক স্বাভাবিকভাবে যায়। এই গল্পটাও প্রেম থেকে বাস্তব এরম একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। এবং এখানে যে আমারও মনে হয়েছে যে অত ব্যবহার না করলে হতো, অত পদাবলী বা এই গল্পটা একটু ভারী হয়ে গেছে এবং আমাদের ভাবনার জায়গাটা খানিকটা কমে গেছে। যদিও গল্পটার মধ্যে একটা সুচিন্তিত একটা মানে জড়ানো একটা চিন্তা ছিল কৃষ্ণের সঙ্গে করার, কিন্তু সেটা আরেকটু গল্পটা নিয়েও আরেকবার ভাবতে পারে। যদিও মানে এইভাবে গল্প পেশ করার যে ইচ্ছেটা ওর, বা এইভাবে যে একটা গল্পকেও পেশ করছে, এটা একটা নতুনত্ব, এবং এরম ভাবে হয়তো গল্প পেশ করা যায় সেটাই ও দেখালো, যে একটা কাহিনীকে কিভাবে, মিথকে কিভাবে মানুষের জীবনে কিভাবে জড়ানো যায়। সেটা তো খুব শক্তিশালী লেখক, কিন্তু এই গল্পটা একটু ভারী হয়ে গেছে, একটু ভারী লাগছিল আমার। বেশি মানে বলা হয়ে গেছে, মিথ গুলো, এই প্রবচনগুলো বা স্তোত্রগুলো বেশি দেয়া হয়ে গেছে। আর সুব্রত আমায় ভাসিয়ে দিয়েছে, আমি আলোচনা করতে পারবো না। আমার সুব্রতর গল্পে যখন ওই মাটি দিয়ে ঘর বুনছে, আমি খুব বোদ্ধা নই, একদমই বোদ্ধা নই। আমি গল্প অরিন্দমের মতন, অরিন্দম অনেক, বিশ্বজিৎ এরা অনেক যুক্তিযুক্ত ভাবে গল্পকে দেখতে পায়। আমি যুক্তি দিয়ে তো দেখতে পাই না, আমি চিরকাল আবেগ দিয়েই দেখি। শ্রীকান্তর এই সুব্রতর গল্প শুরু হচ্ছে একরকম, কিন্তু গল্প যখন শেষ হচ্ছে আমার যে কি তৃপ্তি হচ্ছিল,
ওই যে মাটি দিয়ে ঘরটা বানাচ্ছে, মানুষের ঘর যে ভালোবাসা দিয়ে হয়, মানুষের ঘরের সংসারের যে রূপ ও তুলে ধরছে ওই মাটি দিয়ে, ওই যে কংক্রিটের একজন মানে সে কেউই না, একটা খুব সাধারণ মানুষ, সে দিনরাত ফ্ল্যাট তৈরির মধ্যে, খাঁচা তৈরির মধ্যেই ব্যস্ত থাকে। সে যখন একটা ঘর তৈরি করছে নিজের হাতে, একটা কাদামাটির ঘর, এবং জ্যোৎস্না দেখে সে পুলকিত হচ্ছে, স্ত্রীকে ফোন করছে। আমি একটু আবেগে ভাসছিলাম, সত্যি কথা আমি একটু আবেগপ্রবণ মানুষ, এবং আমি অত যুক্তি দিয়ে গল্প বুঝি না, আমার গল্পটা আমাকে খুব ভাসিয়ে দিয়েছে। আজকে কথামালা আবার আমাকে খুব বিদ্ধ করেছে, আমি ওই জন্যই শুনতে বসেছিলাম। অনেক সময় মিস করে যাই, থাকি না হয়তো বাড়িতে, বা শুনতে পাওয়া যায় না অনলাইন গুলো। আমায় আজকেও কথামালা আমায় খুব তৃপ্তি দিয়েছে, খুব ভালো লাগছে, মানে ভালো একটা ঘুম হবে, ভালো একটা চিন্তা হবে, এই গল্প নিয়েও অনেক ভাবনা হবে। ধন্যবাদ, সব আচ্ছা লেখককেই ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আর কারোর কোনো কথা আছে? যদি হাত তোলেন না আমরা দেখতে পাবো। আচ্ছা অমিতদা কিছু বলতে চাই, অমিতদাকে দেখা হ্যাঁ, যাচ্ছে। অমিতদা কি আছেন এখনো? অমিতদা, হ্যাঁ আছে আছে হ্যাঁ আছে। হ্যাঁ বলুন, কিছু যদি বলেন। প্রথমত কথামালাতে উপস্থিত চারজন গল্পকারকে ধন্যবাদ। ধন্যবাদের মাত্রাটা আমি একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, তার কারণ তাদের গল্পগুলো, প্রত্যেকটা গল্পই খুব মনকে ছুঁয়ে গেছে। যদিও এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ব্যাপারে আমার একটা নিজস্ব একটা সংকোচ থাকে, কারণ আমি বুঝতেই পারেন গল্প মানে ছোট গল্প বিশেষ করে, যেগুলো শোনার চেয়ে পড়ার অনেক বেশি কার্যকরী। পড়ে তার আলোচনা সমালোচনা যতটা নিখুঁত হয়, শুনতে গিয়ে সেটা হয় না, কারণ মনোসংযোগের কিছু না কিছু অভাব ঘটে যায়। ফলে আর ছোট গল্পের ক্ষেত্রে ওই একটু আধটু মনো সংযোগ ব্যাঘাত মানেই হলো তার ঠিকঠাক তার সমালোচনা না হওয়ার সুযোগ থাকে। তো যাই হোক, আমি এই চারটে গল্পের মধ্যেই প্রত্যেকটা গল্পই আমাকে ছুঁয়েছে এবং খুব ভালো লেগেছে। প্রথমে যে ধ্রুবর যে গল্পটা, আমি ধ্রুববাবুকে ধন্যবাদ জানাবো এই জন্য যে প্রথমত একজন আইটি সেক্টরের একজন মানুষ হয়ে তিনি এখনো যে গাছপালা, বন জঙ্গল, নদী নালা, বালি ইত্যাদি এই পরিবেশের মধ্যে দিয়ে তিনি কলম চালাতে পারেন, সেই কারণে আমি তাকে ধন্যবাদ দেবো। একটা প্রথম ধন্যবাদের কারণ। দ্বিতীয়ত, গল্পটা যেভাবে এগোচ্ছিল এটা অত্যন্ত সুন্দরভাবে এবং সত্যি একটা কবিতার মতো। এই যে মানে পৌষ মাস এবং সর্বনাশ, এই 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 দুটো শব্দকে কয়েনেজ করে একটা মানুষের জীবনকে তিনি টেনে নিয়ে যাচ্ছেন ক্রমশ, এবং শেষমেশ তার মানে ওই ওঠানামা, সারা একটা জীবনের ওঠানামা, পৌষ মাস এবং সর্বনাশ, সেটাকে খুব সুন্দরভাবে তিনি এগিয়ে নিয়ে গেছেন এবং খুব সাকসেসফুলি গল্পটাকে তিনি তার সমাপ্তি দিয়েছেন। দ্বিতীয় গল্পটা সব্যসাচী বাবুর যে গল্পটা, অর্থাৎ সেই খচ্চরের গল্প, খচ্চরকে ঘোড়ার মতো করে ব্যবহার এবং মিথের সাথে গল্পের একটা বুনক তিনি আগাগোড়া টেনে নিয়েছেন, এবং সেখানেও তো মানে সেও একটা ওঠানামারই গল্প। শেষ পর্যন্ত সেই বালুচরে মানে তার মানে পতন বলা যায়, একটি সংসার বা একটি গোটা পরিবারের যে আমি বলবো একটা পাপেরই একটা মানে নিষ্পত্তি বলা যেতে পারে। যে দাদু মানে বহু লোককে ঠকিয়ে তার জমি একটা করে জমি দখল করেছিলেন, আলটিমেটলি এটা বোধহয় চোরাবালি গল্পটার নাম ছিল, না গল্পটার নাম বোধহয় চোরাবালি। তো সেই পাপেরই প্রায়শ্চিত্ত হলো শেষমেশ ওই চোরাবালিতে। এটিও বেশ 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 মন ছুঁয়ে গল্প। শ্রীকান্ত বাবুর গল্পের একটা প্রেমের গল্প, সেটা খুবই ভালো, মানে একটা আমি বলবো ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল।
এবং যে গল্পটা একটা মানে প্রেমের অনুষঙ্গে শুরু হয়েছিল, অর্থাৎ ফুল গান ইত্যাদি দিয়ে, সেটি শেষ হলো একটি একটি গান সেলুটে। হ্যাঁ, তো এটা হচ্ছে দুটোই কিন্তু প্রেম। একটি প্রথম প্রেম মানুষের প্রেম, এবং শেষমেশ যে প্রেমটায় উনি গল্পটাকে শেষ করলেন সেটা দেশাত্মবোধক আর কি, একটা দেশপ্রেম। তো দুটোই প্রেম, এই দুটো প্রেমকে তিনি সমান্তরালভাবে এগিয়ে নিয়ে গেলেন এবং গান স্যালুট দিয়ে গল্পটা শেষ হলো। এটাও একটু একটু মানে একটু ভেবে দেখার ব্যাপার আছে, একটু একটু নতুনত্ব আছে এই গল্পের। এই ধারা আমি কখনো পাইনি এর আগে। প্রেমের গল্পের এরম মানে সমাপ্তি আমি এর আগে কখনো এভাবে পাইনি। তো সেই জন্য ওনাকেও আমার ধন্যবাদ। সুব্রতর গল্পে আর মুন্সিয়ানাটা খুবই ভালো, খুবই ভালো, এবং একটা কংক্রিটের পরিষ্কার একটা কংক্রিট, মানে একটা জঙ্গলে তিনি ঘরের স্বপ্ন দেখছেন। যে পেশায় তিনি নিযুক্ত, সেই ফ্ল্যাট বাড়ি তৈরির পেশায়, সেটাকে তিনি নিজেও ঘর মনে করেন না। তার কারণ তিনি যে ঘরটা তৈরি করেছিলেন সেটা কিন্তু ফ্ল্যাট বাড়ি নয়, সেটা একটা বাড়ি ছিল, এবং সেই বাড়িতে তিনি ঘর তৈরি করতে পারেননি। অর্থাৎ আমরা যেটাকে সংসার বলি, সুখের সংসার, সেটা তিনি তৈরি করতে পারেননি। ফলে তার একটা গোপন ইচ্ছে আগাগোড়াই ছিল যে এই ঘর তৈরির একটা গোপন ইচ্ছে, যেখানে মানুষ থাকে, যেখানে মানুষের প্রেম বিনিময় হয়, সংসার পাতার যে স্বপ্ন সেটা পূরণ হয়, পুরোপুরি হয়। তো সেই স্বপ্নটা তিনি আগাগোড়াই টেনে নিয়ে গেছেন প্রথম থেকেই প্রায়। এবং তার যে অন্যমনস্কতার যে জায়গাগুলো আমরা দেখেছি গল্পের ভেতরে, সেটাও সেই ঘর তৈরির স্বপ্নটাই প্রতিফলিত হয়েছে বারবার করে। এবং শেষমেশ যে জায়গাটায় তিনি সুব্রত গল্পটা শেষ করলো, সেটা অত্যন্ত মুন্সিয়ানা আছে বলে আমার মনে হয়, অত্যন্ত ভালো। সেই মানে সেই কাদায় বসে পড়া একজন মানে ফ্ল্যাট বাড়ি তৈরি করার মানে লোক কাদায় বসে পড়া। হ্যাঁ, একটা কথা আমি অবশ্যই বলবো, বিশ্বজিতের সাথে আমি সম্পূর্ণ একমত, গল্পের নামাকরণ কিন্তু একেবারেই ভালো হয়, একেবারেই ভালো না। গল্পটার সাথে গল্পের নামাকরণটা অবশ্যই ভাবতে হবে, এবং সুব্রত সেটা আশা করি সুব্রত সেই ব্যাপারটা ভেবে নিয়ে ঠিক করবে। সুতরাং এভাবে গল্পগুলো, চারটে গল্পই আমার কাছে অত্যন্ত মানে খুবই ভালো লেগেছে। এবং প্রত্যেকটা গল্পের মধ্যেই কিন্তু মাটি, জল, নদী, হাওয়া, যেটা আজকের দিনে গল্পকারদের মধ্যে খুব কম দেখা যায়। প্রাকৃতিক বর্ণনার সঙ্গে মানুষের জীবনের যে মানে প্রকৃতির সাথে মানুষের জীবনের যে সংযোগ, সেগুলো কিন্তু গল্পে ক্রমশ হারিয়ে যাচ্ছে। তো আমরা আজকের এই চারটে গল্পেই কিন্তু এই সবগুলো অনুষঙ্গকে আমরা পেয়েছি। সেজন্য মানে প্রত্যেকটি লেখককে আমার অত্যন্ত আমি মানে তাদের ধন্যবাদ জানাচ্ছি, জ্ঞাপন করছি। এবং আজকের কথামালা আমার মনে হয় সেদিক থেকে অত্যন্ত সার্থক একটি অধিবেশন আমরা প্রেজেন্ট করতে পারলাম শ্রোতাদের কাছে। নমস্কার। এরপর অরিন্দম বলুক তাহলে। এবার এই যে চারটে গল্প শুনলাম এবং তার 4-4-16 রকমের আলোচনাও পেলাম, তা করতে করতে আমি দুটো কথা ভাবছিলাম। প্রথম দুটো গল্প, এদের যদি নাম দুটোকে বদলে দেওয়া হয় কেমন হয়? মানে ধ্রুব মুখোপাধ্যায়ের গল্পের যদি নাম করা যায় চোরাবালি, কেন? আমি বলছি যে নদীর একদম শেষে যখন ধ্রুব বলছে যে নদীরও তো বয়স হয়, তখন ধীরে ধীরে তার চারিপাশে শুধু বালি আর বালি থাকে, এই যে কথা যখন বলছে, এই আঙ্গিক থেকে এই যে স্বাভাবিক ঘটনা, দুর্ঘটনা, অস্বাভাবিক ঘটনা, এর তো পরতে পরতে এই গল্পের মধ্যে চলেছে, যেই জন্যে পৌষ মাস শব্দটা এতবার এসছে। এবং সেটা শিরোনামেও যখন এসছে, তখন আমি ভাবলাম এটা একটা ওয়ে আউট হতে পারে যে ও সব্যসাচীর কাছ থেকে না হয় চোরাবালি নামটা নিল। আর চোরাবালি নামটা ওকে যদি দেয়, তাহলে সব্যসাচীর কি পৌষ মাস গল্প নামটা কাজে লাগবে? এটাও কিন্তু কাজে লাগছে আমার মনে হলো। কেননা যেভাবে ঘটক ঠাকুর, অনঙ্গ ঠাকুর যেভাবে কি বলে
যে বিভিন্ন রকমের এক ব্যবসা থেকে আরেক ব্যবসায় চলে যেতে পেরেছে, হ্যাঁ, পুণ্যফল বাড়ানোর এবং ওই যে সেতুগিরি করতে যাওয়া, তারপরে ধীরে ধীরে নিজের রাজ্য পার্শ্ববর্তী রাজ্য থেকে আরো দূরে সরে, হ্যাঁ, লক্ষ্মণ ঝুলা ইত্যাদিতে যখন যাচ্ছে, যেভাবে ক্রমশ ডেভেলপমেন্ট হচ্ছে আর কি। হ্যাঁ, এই সময়ে তো পাশ থেকে কেউ একজন বলতেই পারে যে পৌষ মাস, কিন্তু পৌষ মাসেই তো শেষ হয় না, এক মাঘে তো শীত যায় না। তারপরে যা হওয়ার সে তো আমরা দেখতে পেলাম। ভাগ্যিস ঘোড়াটা ছিল, তাই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলেন আর কি। যদিও সব্যসাচীর গল্পের রূপ আলাদা আছে, মানে আমি একটু রহস্য করে বললাম আর কি, যেহেতু বলে ফেললাম সেহেতু একটা সূত্র ধরবার চেষ্টা করলাম। যদিও এদের গল্পে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং খুবই ভালো আলোচনা হয়েছে, ফলে এইটা আমি আর আলাদা করে বলতে চাইছি না। শ্রীকান্তর গল্পের মধ্যে যেটা সবাই বলছেন যে হ্যাঁ, আমারও তাই মনে হয় যে পূর্বরাগের সংজ্ঞা, বিভাব, অনুভব, সঞ্চারী ভাব ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এত ডিটেইলে না বললেও কিন্তু আমরা ওই কৃষ্ণের ব্যাপারটা ধরতে পারছিলাম। ও তো প্রথম বেশ খানিকক্ষণ নামটাই তো বলেনি আমাদের, তারপরে নাম বললো কানাই, কানাইয়ের বেশ কিছুক্ষণ পরে সেটা রাম কানাই হলো। ফলে এই যে ধীরে 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 তার চরিত্র বিভিন্ন রকমের বিল্ড আপ করছে, আমরা কিন্তু ধরতে পারছিলাম। আর ওর থেকেও আমি বলবো যে ওই অনেক রকমের কথাবার্তা, গান টান ইত্যাদি আছে, কিন্তু ওর হাতে তো আরো অনেক কিছু আছে। যেমন ছানি জিউলির কথাও বলেছে, যেমনও বলেছে যে চাপার কথা, হ্যাঁ, যে কিনা পাকুড়তলায় ময়নাকে বলেছিল যে দেখা হবে, যেখানেও বলেছিল যে দুটো শালিক পাখির কথা। এইগুলোও তো ওর হাতে আছে। আমার মনে হয় এইগুলো, ওই দুই শালিকের পূর্বরাগ, এই ব্যাপারটা আর একটু বিস্তারিত হোক আমার মনে হয়, এই তুলনায় টেক্সচুয়াল এই সমস্ত বিষয় থেকে। এবং এই যে শেষ পর্যন্ত একটা কৃষ্ণের মতনই প্রেমিক কৃষ্ণ থেকে তারপরে রাজনৈতিক বীর কৃষ্ণ, এবং তারপরে যা হয় ইত্যাদি, এই সমস্ত জার্নিটা সে করিয়েছে। এটা খুব সুন্দরভাবে করিয়েছে। কিন্তু ওই একটা কথা যে আমরা একটা সময় যখন ধরে ফেলছি যে এই একই জনের কথাই হচ্ছে, তারই বিনির্মাণ হচ্ছে, তখন আমরা গল্পেরও কিছুটা যেন ধরতে পারছি। আর এত ডিটেল না বললেও হয়, রমেশ ওরাং চরিত্র এভাবে না আনলেও হতো। আর কি বলে এএসসি বেঙ্গালোর, এ সমস্ত এত ডিটেলে না আনলে হতো। যাই হোক, সেইগুলোর জন্য হয়তো অনেকের আপত্তি করছেন। শ্রীকান্ত নিশ্চয়ই বুঝতে পেরেছে, কিন্তু গল্পটার মধ্যে একটা আলাদা রকমের টান আছে। কিন্তু এটা সবাই বলেছেন যে সুব্রত নাগের যারা ফ্ল্যাট বানাতে পারে, এই নামকরণ অতি ফ্ল্যাট হয়েছে, তো সেইটা সুব্রত নিশ্চয়ই পাল্টে ফেলবে। এবং যেভাবে ও বিভিন্ন শব্দ ব্যবহার করছে এখানে, নানা রকমের শব্দ, এবং প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে একটা করে মানবিকতা ঢোকাতে পেরেছে। এই মধু একটা ছোট্ট চরিত্র, তার যে ছেলেটার শরীর খারাপ, এই জ্বর ইত্যাদি, এই সমস্তর মধ্যেও একটা ছোট চরিত্র কেমন জীবন্ত করে ফেলতে পেরেছে। কিন্তু তার থেকেও বড় কথা, ও প্রকৃতিকে যেভাবে এনেছে, আকাশ কুমার বা তার আগে যে ফুলপরি, এদের কথা এনেছে। হ্যাঁ, রাতে দারুণ হাওয়া দেয়, সেখানে চাঁদটা বারবার, চাঁদের কথা এখানে তো বারবার এসছে। এবং এই নিজের কাজের যে সম্পর্কে তার যে শেষ পর্যন্ত হীনমন্যতা, ডিস্যাটিসফ্যাকশন, সেই ডিস্যাটিসফ্যাকশন তো শেষকালে তাকে আবার সেই তার বউকে ফোন করিয়ে দেয় যে ভালো আছো শ্যামলী। এই ভালো আছো শ্যামলী, এইখান থেকে যেন গল্পটা নতুন করে শুরু হয়। এবং এইখান থেকে গল্পটার নাম হয়ে যেতে পারে ঘর, বা লোকে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, এরকম একটা সুর যেন আমরা এখান থেকে শুনতে পারি। এবং সেই ভালা ঘর, সেটা তৈরি করতে গিয়েই শেষকালে ওই কি বলবো, যে মাটি জল ইত্যাদি দিয়ে সে কিনা তৈরি করতে থাকে। সুব্রতর গল্পের শেষ প্যারাটা তো গল্প নয়, শেষ প্যারাটা তো কবিতা। এবং এই শেষ প্যারাটা গল্পটাকে একটা অন্য জায়গায় নিয়ে চলে যায়। এবং এই জায়গায় আমাদেরও তখন নীলুর মতো তার বশংবদ হয়ে যেতে ইচ্ছা হয়, লেখকের বশংবদ হয়ে যেতে ইচ্ছা হয়, যে আমি যদি সঙ্গে না থাকি তাহলে তোমাকে যোগান দেবে কে? আমরা যদি এই রাত 10:15 পর্যন্ত না বসে থাকি সুব্রত, তাহলে তোমাকে অনুপ্রেরণা দেবে কে? যে কে তোমাকে পরে এত গল্প লিখতে বলবে আর কি। তো খুব ভালো হয়েছে তোমাদের এই 4টে গল্প শুনে, আমি খুব ভালো লেগেছে আমার। তোমরা আরো ভালো লেখো, হ্যাঁ, এইটা একদম মন থেকে চাই।
এটা বলতেই উঠে আসা। ধন্যবাদ। তো আমাদের ধ্রুবর গল্পটা আমার একটা জায়গায় শুধু খটকা লাগছে। হ্যাঁ, আহ, আমি জানি না আমি ঠিক শুনেছি কিনা, তবু দেখে নিও তোমরা। ও খুব প্রথম দিকে যখন হাসুলি বাঁকের কথাটা বললো, তখন বললো হাসুলি বাঁকের মতন বেঁকে গেছে ইয়েটা। ওটা আর যে ক্যারেক্টার সে ভাবছে তার কি হাসুলি বাঁকটা দেখা বা পড়া ছিল? নিশ্চয়ই ছিল না। মানে আমি গল্পটা শুনে যা মনে হয়েছে। ওই পরে কিন্তু দেখা যাচ্ছে যে হাসুলি বাঁকের মতন কথাটা ভুল আছে। হাসুলির মতন হতে একজন এটা ভাবতেই পারে এটা নদী হাসুলির মতন। তো হাসুলি বাঁকের যেই বলছে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে উপন্যাসের কথাটা বা ওই জায়গাটা লোকে অনেকে হাসুলি বাঁক বলে, সেই ছেলেটার ওই জায়গাটা যাওয়ার কথা নয় আর। হ্যাঁ, তো এই জায়গাটা লেগেছে। আর ওর গল্পটা আহ সর্বনাশ আর পৌষ মাস গল্পটা আমরা যারা শুনছি এখন গল্প আর কি এই মুহূর্তে, তারা আমরা প্রচুর গল্প শুনি। ফলে আমরা কিন্তু গল্পের মধ্যে এটা ওকে মনে রাখতে হবে যে ওর গল্পে যেগুলো অনেক কিছু হয়তো স্পষ্ট হচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইটার কারণ আমাদের এতদিনকার গল্প চর্চা। সেই জন্যে ওর গল্প আমার মনে হচ্ছে একটু ঘষা কাঁচের মতন। কিছু ওকে ক্লিয়ার করতে হয়, পরিষ্কার করে দেখতে পাবো। যে জিনিসটা আজকের গল্পে আমরা পেলাম সুব্রত নাগের কাছ থেকে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমিও যা বুঝবো আর যে গল্প চর্চার মধ্যে নেই সেও তাই বুঝবে। হ্যাঁ, দেখতে পাবে। ফলে ওই জায়গাটা একটু ঝাপসা লাগছিল। মানে ওর 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 লেখাটাকে না আরেকটু স্পষ্ট করতে হবে, যাতে বেশ পরিষ্কার দেখা যায় আর কি। হ্যাঁ, আর দ্বিতীয় গল্পটা আমার বলেছে যে অনেক বিস্মিত বলছিল যে অনেক তথ্য টথ্য এসছে। মানে সব্যসাচীর গল্পটা আমাদের ইয়ে তোমার বেড়াতে এই মানে আমাদের সব থেকে অবাক লেগেছে ওর গল্পে সব্যসাচী। সব্যসাচী অত বড় একটা গল্প বললো, কিন্তু লিখেছে কিন্তু খুব অল্প শব্দের মধ্যে। খুব বেশি শব্দ ব্যবহার করেনি, কিন্তু খুব অল্প শব্দের মধ্যে ব্যবহার করেছে। আর আমার খুব ভালো লেগেছে ওর ওই ভাবনাটা যে আহ, ওই পূর্বপুরুষের যে পাপ, হ্যাঁ, সেই পাপটা উত্তরপুরুষ কিছু না করেও ভুগতে হচ্ছে। ওই যে কথায় আছে পাপ বাপকে ছাড়ে না গোছের, এটা হচ্ছে পাপ নাতিকে ছাড়ে না গোছের আর কি। হ্যাঁ, পাপটা কিন্তু ঠিক একে এই চোরাবাড়িতে সেই একাদশী ওইখানে ওকে ডোবাচ্ছে। আমার গল্পটা ভারী ভালো লেগেছে, খুব ভালো লেগেছে গল্পটা। এবং এত অল্প শব্দের মধ্যে যে ও গল্পটাকে বলে দিয়েছে এত সুন্দর। এবং এই যে পেশাটা, এটা তো আমরা অনেকেই জানতাম না। এই পেশাটাও একটা অনেকের কাছে ইয়ে, যে এরকম তীর্থ করতে নিয়ে যাওয়া একটা পেশা। আহ, এই এবং এইভাবে আমার অপূর্ব লেগেছে। এবং ও এত ভালো একটা সাবজেক্ট, এটা দিয়ে ও অনায়াসে একটা ভালো সুন্দর উপন্যাস লিখতে পারে। এইটা ওকে লক্ষ্য রাখতে বলবো যে কিছুতেই যেন তোমার প্লট যেটা উপন্যাসের হয় সেটাকে গল্পে খরচ করো না। এই অপব্যয় আমি জীবনে বহুবার করেছি, অনেকেই করে থাকে। কিন্তু এতে সতর্ক হওয়া উচিত, পরে উপন্যাস লিখতে গেলে সমস্যা হবে, সাবজেক্ট পাবে না। এরপর শ্রীকান্তর গল্প আমি বলবো। শ্রীকান্ত যে প্রথম থেকে টার্গেট নিয়ে ফেলেছে না, যে আমি এটি শ্রীকৃষ্ণের সঙ্গে ম্যাচ করাবো। হ্যাঁ, এইটা না দেখা যাচ্ছে। টার্গেট অনেকেই নেয়, কিন্তু দেখা গেলে খারাপ লাগে। বোঝা যাচ্ছে যে ও ওটাকে মেলানোর চেষ্টা হচ্ছে দুটো একসাথে। এই যে আহ, এই যে এক্সারসাইজটাও করছে বুদ্ধির, তার তখন হচ্ছে কি আমাদের আবেগ থেকে সরে যাচ্ছে গল্পটার আবেগকে নিতে পারছে না। আর তখন শুধু অপেক্ষা করতে হচ্ছে যে অঙ্কটা কিভাবে শেষে মিলবে, হ্যাঁ, কিভাবে মেলাবে। তবু বলবো যে হ্যাঁ, একটা কোথাও গিয়ে একটা বুকে অল্প হলেও গিয়ে ধাক্কা মেরেছে। যে যে ছেলেটা এরকম এরকম একটা জীবন কাটিয়েছে, তাকে গিয়ে এইভাবে অমিতদা যেটা বললো যে এই দেশপ্রেমে, এই প্রেম থেকে ঘুরে গিয়ে দেশপ্রেমে গিয়ে উন্নীত হচ্ছে, সেটা ভালো ভালো। কিন্তু আমার মনে হয়েছে যে গল্পের মধ্যে না এক্সারসাইজটা ধরা পড়ে যাচ্ছে, স্মুথনেসটা কম। হ্যাঁ, মানে একদম এর আগে আমি সেখান থেকে গল্প পড়ি, সেগুলোতে এরকম দেখিনি। এটাতে একটু যেন মনে হলো এক্সারসাইজ দেখা ধরা পড়ে গেল। আর এর গল্প সুব্রতর গল্প, সুব্রত
ও এমনি গদ্য খুব সুন্দর লেখে, নাটক লেখে বলে এমনি ডায়লগও খুব ভালো হয়। সব মিলিয়ে গল্পটা খুবই ভালো হয়েছে। এই গল্পে আমার দুটো জিনিস বলার আছে। একটা জায়গা হচ্ছে যে সুব্রত বললে যে বাড়িতে বাঁজা বউ, এই বাঁজা বউ ব্যাপারটা মানে হচ্ছে যে সম্পূর্ণ দোষটা শিশুর বাচ্চা না হওয়ার, দোষটা পুরো তার বউয়ের। এবার হচ্ছে যে ও সুব্রত আমায় বলতে পারে ও যে শ্রেণীর লোক সে বাঁজা ভাবতেই পারে না, এইখানে আমরা ভুলটা করি। এই লোকগুলো এত সেন্সিটিভ, বউকে বাঁজা বলে ধরে নেবে না। ওই বাঁজা শব্দের বদলে ওর দেয়া উচিত ছিল যে আমাদের সন্তান আসেনি, এটা বোঝানোর মতন কোনো শব্দ খরচ করা উচিত ছিল। এই বাঁজা শব্দটা বাজে হয়েছে খুব, ওইখানে ওই শব্দটা লাগে না। আর কেমন আছো শ্যামলী বউকে কোনোদিন বলে না কেউ। বউকে বলবে যে কেমন আছো বউ, ঠিক আছে সব, এইভাবে। এই কেমন আছে শ্যামলী যে পরের বউকে বলার কথা। তো এইখানটা খারাপ লেগেছে। আর যেটা ম্যাজিক লেগেছে আমার, আমি যখন দেখছি তখনও পর্যন্ত আমার একটু ছেলে মানুষই লাগছিল, যখন ও কাদা জল দিয়ে একটা বাড়ি করছে, তখনও আমার গল্পটা খুব ছেলে মানুষই লাগছিল। কিন্তু ছোট গল্পের মজা হচ্ছে এই যখনই বললো যোগান দেবে কে, গল্প ত্রাম করে উপরে উঠে গেল। এই হলো ছোট গল্পের ম্যাজিক, একটা দুটো শব্দে একদম কামাল করে দেওয়া যায়। তার আগেও কিন্তু খুব সুন্দর ওই সূর্যের ওঠার ইয়েটা, এই ফাঁক বলে আলো আসার এটা বর্ণনা করেছে, এবং একদম ম্যাজিকের মতন এই শব্দটা দিল, তোমাকে যোগান দেবে কে। এইখানে কিন্তু ওকে হ্যাটস অফ, কোনো সন্দেহ নেই, অসাধারণ লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে এই চারজনই কথামালার আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে গল্প পড়েছে, বসে এতক্ষণ আমাদের, আমরা কেউ নই তবু আমাদের কথা শুনেছে। হ্যাঁ, আর আমাদের ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠান এই চারজনকে আমরা চাইবো যেন আমাদের বার্ষিক অনুষ্ঠানটাতে অতি অবশ্যই আসে। হ্যাঁ, এবং আমরা দেখছি তোমাদের কি প্রোগ্রাম দেওয়া যায় না যায়, তবে আজকে তোমরা চারজনই আমাদের মন মাতিয়ে দিয়েছো। প্রথম লিখেছেন অরুণ সিনহা, বলছেন আমি উপস্থিত সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। তারপর যুগান্তর মিত্র লিখছেন ধ্রুব মুখোপাধ্যায় এবং সব্যসাচী ধর দুজনের গল্পই মুগ্ধ করেছে, দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা জানাই। তন্ময় মালাকার লিখছেন অসাধারণ, সাধু সাধু গল্প শুনলাম, সুব্রত বাবুকে অশেষ কৃতজ্ঞতা জানাই। সর্বাণী মুখোপাধ্যায় লিখছেন শ্রীকান্ত বাবুর গল্প অসাধারণ, খুব ভালো লাগলো। মৈত্রেয়ী ব্যানার্জি লিখছেন শ্রীকান্ত বাবুর গল্প শোনার সময় একটু একঘেয়ে লাগে, পাঠকের মনোযোগ আটকে রাখতে পারে না। সব্যসাচী ধর আর সুব্রত নাগের গল্প ভীষণই ভালো লেগেছে। রাজদীপ ভট্টাচার্য লিখছেন সুব্রত বাবুর গল্প ভারী কাব্যিক, বেশ ভালো লেগেছে। একদম শেষে সুধালো শব্দটি কানে লেগেছে। মৌসুমী রায় লিখছেন আজকের গল্প সন্ধ্যাটি মাটির রঙে ও রসে জারিত। মাটি, মাটির অধিকার ও মানুষের সঙ্গে মাটির বহুমাত্রিক সম্পর্ক বোধ হয় প্রতিটি গল্পকে অনন্য ও উপভোগ্য করে তুলেছে। ধন্যবাদ কথামালা। যুগান্তর মিত্র আরেকবার লিখছেন শ্রীকান্ত আচার্য নয়, শ্রীকান্ত অধিকারী হবে, ওটা ভুল হয়ে গেছে। শ্রীকান্ত অধিকারী এবং সুব্রত বাবুর গল্প দুটিও বেশ ভালো লাগলো। সব মিলিয়ে দুর্দান্ত এক সন্ধ্যা এবং সন্ধ্যা পেরোনো রাত্রি কাটলো। মান্নাদের সেই গান মনে পড়ে যাচ্ছে, এ নদী এমন নদী জল চাই একটু যদি, দুহাত ভরে শুকনো বালু দেয় আমাকে। প্রথম গল্প দুটো খালি বালিরই গল্প, খুব ভালো। হ্যাঁ, আচ্ছা। বিশেষ করে এতটাই সাহিত্যধর্মী সমস্তগুলো শব্দগুলো, ওর শব্দ চয়ন অন্যান্য ক্ষেত্রে এত ভালো, এখানে বাজার শব্দটা আরো বেশি। না, আর একটা ব্যাপার হচ্ছে যে দায়িত্ব তো বউটার একার নয়, সুকান্তদা একদম ঠিক বলেছেন, বউটার একার দায়িত্ব তো নয়, সেখানে মাজা কথাটা কেন বলবো, এটা আমারও লেগেছিল, আমি বলতে ভুলে গেছি। ঠিক আছে, সবাই নারীবাদী হওয়ার দরকার নেই, মোটামুটি গল্পটার নাম যেভাবে ঘর তৈরি হয় বললেও হতো, যেভাবে ফ্ল্যাট বাড়ি বানাতে হয় না হয়, যেভাবে ঘর বানাতে হয় বলে। পুজোর আগে কথামালা খুব ভালো লাগলো,
খুবই মানে আনন্দ দিল কথা বলা। মানে সুব্রতকে ধন্যবাদ এই জন্য আরো যে কংক্রিটের একটা গল্প পুরোপুরি প্রায় সুব্রত মানে শেষকালটা 75% সেখানে এত সাহিত্যধর্মী শব্দ ব্যবহার আছে, মানে সাহিত্যের শব্দ এবং সাহিত্যধর্মী বর্ণনা আছে, যে সেটা কিন্তু তার মুনশিয়ানা। সেটা কিন্তু সোজা কথা নয়, মানে এত ভালো লেগেছে ওই জায়গাটা। আর ইয়েরও সব্যসাচীর ঘোড়া যখন আসছে আর ওই বালির মধ্যে ওই ছেলেটা ফসল ফলাচ্ছে, তারপরে বালি, শুধু বালি, ছেলেটাকে চড়িয়ে যেতে প্রত্যেকটা গল্প। আর শ্রীকান্তর চেষ্টাটা খুব ভালো, শ্রীকান্ত একটা অন্যরকম চেষ্টা করেছে, গল্পটা ভালো লাগে। সব্যসাচী বাবুর গল্পে একটা ম্যাজিক রিয়ালিজমের ছোঁয়া আছে, মানে প্রজন্মের পর প্রজন্ম একটা ঘোড়া থেকে যাচ্ছে, ঘোড়া আসছে, আমি ঘোড়াটাকে খচ্চরটা ঘোড়া হয়ে যাচ্ছে। ঘোড়া প্রথমে এই সব্যসাচী ধর যে ঘোড়াটাকে দেখিয়েছেন, আমার মনে হয়েছে যেন ওদের যে পাপ, ওদের যে মানুষকে চোরাবাড়িতে ডুবিয়ে মেরে তাদের জমি দখল করার যে বংশ পরম্পরায় যে কাজ, সেই কাজের পাপটা বোধহয় সেই ঘোড়াটা হিসেবে দেখিয়েছেন। আমার যেটা মনে হয়েছে যে প্রজন্মের পর প্রজন্ম সেই ঘোড়াটা বেঁচে রয়েছে এবং সেই ঘোড়ায় চড়ে সারা গ্রাম প্রদক্ষিণ করছে এবং সেই ঘোড়াই সেই পাপ তাকে যে চোরাবাড়িতে সবাইকে ডুবিয়ে, মানে চোরাবাড়ি তো ওখানে সত্যিকারের থাকলেও সেটা রূপক অর্থে উনি অনেক ক্ষেত্রে ব্যবহার করেছেন। আমার মনে হয়েছে যে যেটা হচ্ছে যে বিভিন্ন লোকের জমি যখন উনি দখল করছেন বেড়াতে নিয়ে গিয়ে কিংবা যাই হোক, সেই ইয়েতে আমার মনে হয় সেই পাপ ওনাকে সেই চোরাবাড়িতে ডুবিয়ে মারে। আমার মনে হয় এইভাবে উনি শেষ করতে চেয়েছেন, আমার মনে হয়েছে। সাহিত্য পরে আরো যেসব অধিবেশন আমাদের হবে সেখানেও সঙ্গে থাকবেন আপনারা, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।